পৃথিবীতে সবথেকে আপন কেউ যদি থেকে থাকে তাহলে সেটা হলো মা। ম্যাডাম, এটা ভুল কথা। পৃথিবীতে সবথেকে পর যদি কেউ থেকে থাকে তাহলে সেটাই মা। কেন মা পর হলো বলতে পারবে? যদি আপন হতো তাহলে জন্মের পর সঙ্গে সঙ্গে সেই সন্তানকে কোনো মা দূরে ঠেলে দিত না। যদি মা আপন হতো তাহলে সন্তানকে রেখে অন্য একটা ছেলের সাথে পালাতে পারতো না। কে পালিয়েছে একটা উদাহরণ? শুধু একটা নয় ম্যাডাম, হাজারটা প্রমাণ আছে। আর সবথেকে বড় প্রমাণ হলো আমি। আজ আপনাদের মতো মানুষ মা নামক এক সামান্য মানুষকে কত বড় করে তুলছেন। বাবা, তোমার কোথাও ভুল হচ্ছে। ভুল আপনাদের হচ্ছে ম্যাডাম। পৃথিবীতে সবথেকে আপন বলতে কেউ থাকে না, সবাই নিজের স্বার্থের পেছনে ছোটে। সরি ম্যাডাম, আসলে শাকিল মা নামক শব্দ একদম সহ্য করতে পারে না। মা নামক শব্দে তার অ্যালার্জি আছে। আপনি প্লিজ কিছু মনে করবেন না। ম্যাডাম, আপনি একটা কথা বলেন তো, আপনি যখন জন্মগ্রহণ করেন তখন সবথেকে বেশি কে খুশি ছিল? আমার মা। ভুল। সেদিন সবথেকে বেশি খুশি হয়েছিল আপনার বাবা। কিন্তু বাবার খুশিটা ছিল সবার চোখের আড়ালে, আর মায়ের সুখ ছিল সবার চোখের সামনে। সন্তানের জন্য একটু করলেই সবাই বলে মা সবচেয়ে বেশি আপন। আরে, যেই বাবা না থাকলে সেই মা কখনো মা হতে পারতো না। কথা অবশ্য ঠিক। শাকিল, তুই চুপ কর। ম্যাডাম তোর কথা বুঝে গেছে। ম্যাডাম এখন থেকে মাকে আর বেশি আপন বলবে না। ম্যাডাম চুপচাপ হয়ে গেল। আমিও চুপচাপ হয়ে বসে পড়লাম আর পড়ায় মনোযোগ দিলাম। আসলে ম্যাডাম আজকে নতুন আসছে, তাই ক্লাসে এসে সবার সাথে পরিচিত হতে গিয়ে সে একসময় কথা শুরু করলো। অতঃপর সেই ম্যাডাম মায়ের এত পরিমাণ প্রশংসা করছিল যা বলার মতো নয়। ব্যাস, এটা শুনে তো আমার মাথায় 100 ডিগ্রি জ্বর উঠে গেল। তারপর আমি দাঁড়িয়ে কথা বলা শুরু করি, যেটা তো আপনারা নিজেই শুনলেন। এবার চলেন পরিচয় হওয়া যাক। আমি শাকিল মাহমুদ, এবার ক্লাস 10-এ পড়ি। বাসায় বাবা মা বলতে কেউ নেই, আছে শুধু একজন বয়স্ক দাদি। মা কথাটা শুনলে আমার প্রচণ্ড রাগ হয়। আর স্কুলে আমার বন্ধুর অভাব নেই, তার মধ্যে রানা ছিল আমার বেস্ট ফ্রেন্ড, তাই সে সবসময় আমার সাথে থাকে। বাকিগুলো গল্পে জানতে পারবেন। নতুন ম্যাডাম কথা ঘুরিয়ে অন্য পয়েন্টে চলে গেল। আমি আর কিছু বললাম না, মনোযোগ সহকারে ক্লাসটা শেষ করলাম। ক্লাস শেষ করে সবাই মিলে ক্যান্টিনে চলে আসলাম। সেখানে চেয়ার নিয়ে সবাই সিরিয়ালে বসে পড়লাম। কাজটা কি তুই ঠিক করলে? কোনটা? ম্যাডাম আজকে নতুন আসছে আর আমাদের সাথে পড়ছি হচ্ছিল। প্রথমে একটু বলছে বলুক, সেজন্য তোকে দাঁড়িয়ে যেতে হবে? তুই জানিস না মার কথা শুনলে আমার কেমন হয়? তারপরও কেন বলবে, নতুন হোক আর পুরনো। তাই বলে তুই ধুয়ে নামাবি? হ্যাঁ, আমার সামনে ওসব কথা বললে কেউ ছাড় পায় না, সেটা ম্যাডাম হোক আর যাই হোক। ছোট্ট থেকে তুই মা কথাটা কেন শুনতে পারিস না, একটু খুলে বলবি? সময় হলে সব বলবো। কবে সময় হবে? পরে। এবার বল কি খাবি? কিচ্ছু খাবো না। আচ্ছা তাহলে খাওয়া। সেটাও হবে না। আমি রানার সাথে ইয়ার্কি মারতে লাগলাম। একটু পর ক্লাসে বেল দিল, তাই সেখান থেকে উঠে ক্লাসের দিকে রওনা হলাম। ক্লাসে এসে বসলাম। ইংরেজি ক্লাস। এমনিতেও আমি ইংরেজিতে খুব কাঁচা। আর ইংরেজি স্যার ক্লাসে আসা মাত্রই আমায় দাঁড় করাবে। অনেক সময় খুব রাগ হয়, আবার নিজেকে কন্ট্রোল করি, শিক্ষক মানুষ। আজকেও তার উল্টো কিছু হলো না। ক্লাসে এসে স্যার আমায় দাঁড় করালো, আমি দাঁড়িয়ে গেলাম। তারপর একটা প্রশ্ন করলো, যার উত্তর আমি দিলাম হবে না। এটা শুনে স্যার একটু মুচকি হাসলো আর আমার দিকে রাগি লোকে তাকালো। আমি কিচ্ছু বললাম না, সোজা দাঁড়িয়ে রইলাম। স্যার আমায় আরও প্রশ্ন করলো, যেগুলোর উত্তর দিতে সক্ষম হলাম, যার কারণে আমায় বসতে বলল। কোনো রকমে ক্লাসটা শেষ করলাম। ক্লাস শেষ করে বাইরে আসলাম। সবাই মিলে মাঠে বসে পড়লাম। আড্ডাবাজি অনেক দিলাম, সাথে আরও অনেক কিছু করা হলো, মজাও করলাম অনেক। সব কটা ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় আসার আগে বন্ধুদের সবাইকে বিদায় দিলাম, তারাও চলে গেল। বাসায় এসে বইগুলো রেখে শার্ট খুলে গোসল করার জন্য তৈরি হলাম। যেহেতু আমরা গ্রামে থাকি, তাই আমাদের পুকুরে গোসল করতে হয়। লুঙ্গি গামছা নিয়ে গোসল করার জন্য চলে গেলাম। পাড়ার ছেলেদের সাথে মজা করতে করতে গোসল করলাম। এরপর বাসায় চলে আসলাম। জামা কাপড় পরে নিয়ে দাদিকে খেতে দিতে বললাম। ওখানে বস, আমি খেতে দিচ্ছি। তাড়াতাড়ি দাও তো, পেটের ভিতর ইঁদুর দৌড়াচ্ছে। দিচ্ছি। আমি পাটি ফেলে বসে পড়লাম। দাদি আমায় খাবার দিল, আমি খাওয়া শুরু করে দিলাম। তোর ফুফু কল দিছিল। কি বলবো?
তোর কথা জিজ্ঞেস করলো, বলল তার ছেলেটা কেমন আছে, কি করছে। আমি বললাম তোর ছেলে স্কুলে গেছে। ও দাদা ভাই, আমার তো বয়স হলো, আজ আসি কাল থাকবো কি না জানি না। হঠাৎ এইসব কথা কেন? এবার একটা বিয়ে করে একটা লক্ষ্মী ঘরে নিয়ে আয়, আর আমায় একটু বিশ্রাম নিতে দে। তোমার কোনো বিশ্রাম হবে না, এসব কথা বাদ দাও। আমি মরলে বিয়ে করিস, আমি বেঁচে থাকতে তো করবি না। না, করব না। ভালো। তারপর দাদির সাথে কথা বলতে বলতে খাওয়া দাওয়া শেষ করলাম। পৃথিবীতে আমার আপন বলতে এই দাদি আর আমার ফুপু। বাবা মা তো আমার জীবনের কালসাপ, জন্ম দিতে পেরেছে কিন্তু রাখতে পারে নাই। বাবা বললে ভুল হবে, শুধু মা নামক বেঈমান মানুষটা। তো খাওয়া দাওয়া শেষ করলাম, ঘরে গিয়ে একটু শুয়ে পড়লাম। অনেক ক্লান্ত ক্লান্ত লাগছে, তাই ঘুমিয়ে গেলাম। বিকালে উঠলাম, উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম। তারপর বাজারের দিকে রওনা হলাম, সন্ধ্যায় আড্ডা দিতে হবে তার জন্য। আড্ডাখানায় এসে দেখি আমার আগেই সব হারামিরা এসে বসে আছে। আমিও তাদের সাথে যোগ দিলাম। এরপর একসঙ্গে আড্ডা দিতে লাগলাম। অনেক রাত পর্যন্ত আড্ডা দিলাম। তারপর বাসার দিকে রওনা হলাম। বাসায় এসে দাদিকে ডাকলাম। দাদি উঠে দরজা খুলে দিল। ভিতরে গেলাম, আমায় খাবার দিল, খেয়ে নিলাম। এরপর ঘরে গিয়ে শুয়ে পড়লাম। অনেক রাত করে ঘুমানোর কারণে সকালে আর উঠতে পারলাম না। রানা এসে আমায় ডাকতে লাগলো। ঘুমের মধ্যে হঠাৎ করে এমন ডাক, তেমন কানে নিলাম না। বিরক্তিকর মুড নিয়ে আবার ঘুমিয়ে গেলাম। এবার রানা আরও জোরে জোরে ডাকতে লাগলো। কয়েকবার ডাক শুনে আমি ঘুম থেকে জেগে উঠলাম। চোখ খুলে দেখি রানা দাঁড়িয়ে আছে। কি রে, তুই এত রাতে? শালা, আমার এখনো কি রাত আছে? তাইলে কি? হারামি, এখন সকাল 9টা বাজে। কি? হ্যাঁ। এরে সর্বনাশ, এত ঘুমালাম আজ? অনেক ঘুমিয়েছিস, এবার তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে স্কুলে চল। দাদি গো, ও দাদি, তাড়াতাড়ি খেতে দাও। এই বলে আমি খাট থেকে লাফ দিয়ে নেমে দৌড়ে বাইরে গেলাম। তাড়াহুড়া করে ব্রাশ করতে করতে পুকুর পাড়ে গেলাম। হাত মুখ ধুয়ে আবার বাসায় আসলাম। দাদিকে বললাম খেতে দিতে। দাদি আমায় খেতে দিল। খাওয়া দাওয়া শেষ করে ঘরে আসলাম। ঘর থেকে বেরিয়ে রানার সাথে রওনা হলাম। আমাদের স্কুল কাছেই, সেজন্য আমরা হেঁটেই যাই। হেঁটে স্কুলে যাওয়া যে কত মজা, সেটা শুধু তারাই জানে যারা গেছে। একটা কথা আমায় বলবি? হ্যাঁ বল। একই জায়গায় তুই একটা ছবিতে তুই হাত বোলাস, আর পাশের ছবিটা তুই ধোলা কেন দিস? ওটা শুধু ধোলা নয়, ওটা আমার পাথর মনে হয়। কিন্তু ওই ছবিতে এমন কি আছে? একটা আমার বাবার ছবি আর পাশেরটা আমার বাবার স্ত্রী। কিন্তু ওখানে তো কিছুই নেই। ওখানে ছবি ঝোলানো ছিল। ছোট থাকতে যখন আমার বাবার পাশে থাকা মহিলাটার ছবি দেখে রাগ হতো, তখন আমি লাঠি দিয়ে সেই ছবিতে বাড়ি মারতাম, যার কারণে ছবিগুলো ছিঁড়ে গেছে। তোর মনে এত ঘৃণা কেন? আমায় যেই নারী জন্ম দিয়েছে তাকে সামনে পেলে আমি যে কি করব তা বলে বোঝাতে পারবো না। কিন্তু যাই হোক, সে তো তোর মা, জন্মধারিণী মা। না, সে আমার মা নয়। আমার কোনো মা নেই, আমার কোনো জন্মধারিণী নেই। আচ্ছা, শান্ত হ। আমার সামনে আর কখনো তার কথা বলবি না। ওকে আর বলবো না। যে মেয়ে নিজের স্বামী সন্তানকে মেরে ফেলতে পারে, সে কখনো কারো মা হতে পারে না। মানে? না, কিছু না। আমি আর ওসব মনে করতে চাই না। অনেক দিন হলো আমি তোর সাথে আছি। শহর থেকে আসার পর থেকে আমি তোর সাথেই বড় হচ্ছি, তবু আজ পর্যন্ত আমার সত্যিটাই বললি না। প্লিজ রানা, এসব আমায় মনে করিয়ে দিস না। এসব মনে হলে আমার মাথা ঠিক থাকে না। আচ্ছা নে, আর মনে করব না। চল। তারপর আমি আর রানা স্কুলে চলে আসলাম। স্কুলে এসে সোজা ক্লাসে চলে গেলাম। ক্লাসে বসতেই স্যার আসলো। স্যারকে সবাই দাঁড়িয়ে সালাম দিলাম। স্যার হাত তুলে সবাইকে বসতে বলল। আমরা সবাই বসে পড়লাম। মনোযোগ সহকারে ক্লাসটা শেষ করলাম। ক্লাস শেষ করে বাইরে আসলাম। তখনই জনি নামে আমার এক বন্ধু দৌড়ে আসলো। হ্যাঁ বন্ধু। হ্যাঁ বল, কি হয়েছে? একটা সাহায্য লাগবে। কী সাহায্য? আর ক্লাসের সময় কোথায় ছিলি? মেয়ে পটাতে গেছিলাম। শালা, তুই আর ভালো হবি না। সবাই ভালো হলে খারাপ নামে কোনো জিনিসটাই তো থাকবে না। হ্যাঁ বল, কিসের কথা বলছিলি? কথা হলো, আমি একটা মেয়েকে পছন্দ করি, প্রপোজ করছি, কিন্তু মুখেই না বলছে। এখন স্যাড গান দিয়ে ঘুমা গিয়ে। শালা আমার, আমি তার সাথে কথা বলেই যাচ্ছিলাম, কিন্তু আজকে সে আমায় চিঠি দিছে, যাতে লেখা ছিল আমি যেন তাকে ভুলে যাই। তারপর?
তারপর আমি দৌড়ে ওর কাছে যাই, কিন্তু আমার সাথে কথা না বলে সে একটা কাগজ হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। আমি কাগজ খুলে দেখি সেটাই লিখছে। আমি যা বলতে চাই সেসব যেন লিখে বলি। হ্যাঁ বল, এতে সমস্যার কি হলো? সমস্যাটা ওখানেই, আমি তো বাংলা তেমন লিখতে পারি না, আর লেখা দূরে থাক, পড়াই তো ভালো করে পারি না। আবার বলিস না যে আমায় লিখে দিতে হবে। প্লিজ ভাই, আমায় সাহায্য কর, তোর হাতের লেখাও ভালো। জনি, তুই ভালো করেই জানিস আমি মেয়েদের একটু অন্যরকম ভাবি, মানে মেয়েদের থেকে 10 হাত দূরে থাকি। তাতে কি, আমি বলবো তুই শুধু লিখবি। পারবো না, এসব ঝামেলা নিয়ে দূরে গিয়ে মর। প্লিজ বন্ধু, তুই আমার একমাত্র বন্ধু, প্লিজ না করিস না। দেখ, জ্ঞান জ্ঞান করিস না এখানে, সর বলছি। বন্ধু, তুই আমার সাহায্য করবি না? তোর বিপদে আমরা পাশে থাকবো, আমার বিপদে তুই পাশে থাকবি, এটাই তো বন্ধুত্ব। পাম দিয়ে লাভ নাই, তোর জন্য জীবন দিয়ে দেব, কিন্তু এসব কাজ করতে পারবো না। বন্ধু, আমি তোর পায়ে পড়ছি, প্লিজ একটা। শুধু একটাই কিন্তু। ওকে। তারপর আমি রাজি হলাম। শালা অনেক জেদ করছিল, আর বন্ধু হিসাবে তার এটুকু উপকার তো করতেই পারি। সবাই মিলে ক্যান্টিনে বসলাম, কলম বের করে আমি লিখতে লাগলাম। জনি বলা শুরু করলো। জনির কথা শুনে তো মাথা গরম হয়ে গেল, তবুও নিজেকে সান্ত্বনা দিয়ে লেখা শুরু করলাম। মাঝে মাঝে রাগ হলে কলম ফোঁকে মারছিলাম। এমন সময় হঠাৎ পেছনে কে যেন ডাকলো। আমি পেছনে তাকিয়ে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এমনিতেই আমার মুড ভালো নেই, তার উপর আমার সামনে মেয়ে এসে হাজির। মাথাটা তো সেই লেভেলের গরম হলো, আমি একদম সেই লাল হয়ে গেলাম। আসলে আমি না স্কুলে নতুন, তাই ক্লাসরুম ঠিক চিনি না। আমায় যদি চিনিয়ে দিতেন। ক্লাসরুম চেনেন না তো যান মুড়ি খান। মানে বুঝলাম না। আপনার মাথা। শাকিল, কি হচ্ছে এসব? চুপ কর। ক্লাসরুম না চেনে কেন স্কুলে আসছে? চুপ কর। আপু, আপনি কোন ক্লাসে পড়েন? আমি ক্লাস 10-এ পড়ি। ভর্তি অনেক দিন আগে হয়েছে, কিন্তু এতদিন আমি শহরে কোচিং করছিলাম। ও, আমরাই 10-এ পড়ি। এদিক দিয়ে সোজা গিয়ে বামে চলে যাবেন। ধন্যবাদ, বাই। এটা চলে গেল। আমি জোরে হা হা করে হাসতে লাগলাম। রানা তো আমার দিকে সেই রাগি লোকে তাকিয়ে আছে। কি এটা তুই কি করলি? মেয়েটাকে বাথরুমে রাস্তা বলে দিলি কেন? এন্টারটেনমেন্ট শোনা। রাখ তোর এন্টারটেনমেন্ট। মেয়েটা কত সুন্দর, আর তুই কি করে ওকে এভাবে অপমান করতে পারলি? আমার ইচ্ছা হয়েছে তাই। তোর ইচ্ছা হবে বলে তুই কি যাকে তাকে অপমান করবি? না, তেমন কিছু না, আমার এমনিতে রাগ ধরেছিল। তখন এসে মেয়েটা ডাকলো কেন? সে তোর কাছে সাহায্য চাইতে আসছে। সেটা আমি জানি না, ওসব বাদ দে তো, যা হওয়ার হয়ে গেছে। এই, তুই এসব বাদ দিয়ে যা করছিলি কর তো। তোর জন্য মেয়েটা অপমান হলো। আমার দোষ সব এখন? হুম। আচ্ছা মানলাম, এবার তো লেখ। এদিক ওদিক না তাকিয়ে তার লেখাটা শেষ করে দিলাম। তখন জনি উঠে গেল। আমরা সবাই মিলে ক্লাসে চলে গেলাম। ক্লাসে এসে দেখি সেই মেয়ে হিয়া বড় মুখ করে বসে আছে। তার দিকে দেখে আমার যদিও হাসি পেল, কিন্তু হাসলাম না। এমনিতেই অনেক অপমান হয়েছে, আর করা যাবে না, নয়তো হিতে বিপরীত হয়ে যাবে। তাই আমি চুপচাপ গিয়ে বসলাম। আমার আশেপাশে বন্ধুরা বসে পড়ল। তখন মেয়েটা আমার দিকে রাগে চোখে তাকালো। আমি আড়াল হয়ে গেলাম। বাপরে, যেভাবে তাকিয়ে আছে মনে হয় খেয়ে নেবে। একটু পর ক্লাসে স্যার আসলো। সবাই দাঁড়িয়ে সালাম দিলাম। স্যার হাত তুলে সবাইকে বসতে বলল। এবার স্যার সেই মেয়েকে দেখতে পেয়ে তাকে দাঁড়াতে বলল। মেয়েটা দাঁড়িয়ে গেল। তোমাকে তো আগে কখনো দেখি নাই। স্যার, নতুন আপডেট আসছে। থামো তুমি, বলো মা। স্যার, আমার নাম নীলা। আমি আজকে প্রথম। পরীক্ষার সময় নতুন? স্যার চেহারা দেখাতে আসছে। শাকিল, চুপ করো। আসলে স্যার, আমি বছর শুরুতেই ভর্তি হয়েছি, তখন আমার বাবা রিটায়ার্ড হয়ে শহরে চলে যায়। সঙ্গে আমায়ও নিয়েছিল, তাই এতদিন আমি শহরে কোচিং করেছিলাম। ও ভালো, বসো বসো। ধন্যবাদ স্যার। নীরা স্যারকে ধন্যবাদ দিয়ে আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বসে পড়ল। আই তো অবাক, এত রাগাচ্ছি অথচ সে হাসছে। হাসির মানে আমি বুঝলাম না। আমি চোখ ফিরিয়ে নিলাম আর ক্লাসে মনোযোগ দিলাম। ক্লাসটা শেষ করে বাইরে চলে আসলাম। বাইরে এসে আমরা ক্যান্টিনে বসলাম, আড্ডা দিলাম, আবার গিয়ে ক্লাস করলাম। এটাই ছিল আমার স্কুল লাইফ। এভাবে কয়েকদিন কেটে গেল। বছর শেষের দিকে, আর কয়েক মাস পর আমরা বিদায় নিব। তাই আমরা বন্ধুরা সবাই মিলে একটা প্ল্যান করলাম, আর সেটা হলো কয়েকদিন পর তো চলেই যাব।
যাওয়ার আগে স্কুল থেকে একটা শিক্ষা সফরে গেলে কেমন হয়। বন্ধুরা সবাই রাজি হয়ে গেলাম। এবার সবাই মিলে প্রধান শিক্ষকের কাছে আবেদন নিয়ে হাজির হলাম। স্যার বলল, এখন সাধারণত কোনো শিক্ষা সফর হয় না। আমরা আমাদের সব কথা খুলে বললাম। আমরা স্কুল থেকে যাবার আগে একবার যেতে চাই, আর স্কুলের সবাই যেতে চায়, কিন্তু স্যার কিছুতে রাজি হলো না। এই অসময় কেউ শিক্ষা সফরে যায় নাকি? আমরা সবাই অনেক জোর করলাম, আর শেষ পর্যন্ত স্যার রাজি হয়ে গেল। আমরা তো অনেক খুশি। সবাই হই হুল্লোড় করতে করতে ক্লাসে আসলাম। এবার প্রধান শিক্ষক স্কুলের সমস্ত শিক্ষকদের মিটিংয়ে ডাকলো, যার জন্য আমার কয়েকটা ক্লাস ফাঁকা হয়ে গেল। এই ফাঁকা সময় যে যার মতো আনন্দ করতেছে, আর আমি ক্লাসে একা বসে আছি। মনটা তেমন ভালো ছিল না, শুধু বাবার কথা মনে হচ্ছিল। এমন সময় নীলা এসে আমার পাশে বসলো আর বলল, কি গো, হঠাৎ একা একা বসে আছো? কই, এমনিতেই। একটা ছেলে যে অন্যকে না জ্বালিয়ে থাকতে পারে না, আর সেটা যদি মেয়ে হয় তাহলে তো কথাই নেই। আর আজ সেই ছেলে হঠাৎ একা মনমরা হয়ে বসে আছে, নিশ্চয়ই তো কোনো কারণ আছে। না, তেমন কিছু না। বলো বলো, কি হয়েছে? প্রেমে পড়েছো নাকি? প্রেমে? আবার আমি? ইম্পসিবল। এসব প্রেম তো দূরে থাক। মেয়েদের প্রতিই তো আমার একটুও ভরসা নেই। কিন্তু দূরে থাক। নাই, তবে হয়ে যাবে। কখনো হবে না। যতদিন আমার সব কিছু মনে থাকবে, ততদিন আমি মেয়েদের ঘৃণা করেই যাব। তাদের প্রতি একটুও ভরসা হবে না। তুমি না এক আজব ছেলে। তোমার মনে আসলে কি আছে? কেন তুমি মেয়েদের এতটা ঘৃণা করো? কি হয়েছিল তোমার সাথে? কিছু কিছু স্মৃতি থাকে যেটা তার ইমোশনের সাথে লেগে থাকে, না কাউকে বলা যায় আর না কাউকে বোঝানো যায়। এত আজব আজব কথা তুমি পাও কোথায়? হ্যাঁ, কই আজব কথা? আচ্ছা ওসব ছাড়ো, এটা বলো, তুমি তো সফরে যাচ্ছ। হ্যাঁ যাচ্ছি, কিন্তু আমায় একটা কথা বলো তো। কি? তোমায় আমি এত অপমান করি, এত বকা শোনাই, এত কিছু করি, তবুও তুমি বারবার আমার সাথে কেন কথা বলতে আসো? শোনো, তুমি আমায় অপমান করে বকা শুনিয়ে আনন্দ পাও, আর আমি তোমার সাথে কথা বলে আনন্দ পাই। কথা বলে আবার আনন্দ পাওয়া যায়? হ্যাঁ, সেটা তুমি হয়তো বুঝবে না। না বোঝাই ভালো। হুম। হয় হয়। আচ্ছা, সামনের দিকে তাকাও তো। তাকালাম। আমি নীলার কথার পেঁয়াজ বুঝতে না পেরে সোজা নীলার চোখের দিকে তাকালাম। নীলার চোখের দিকে তাকাতেই হঠাৎ করে আমার মনের মধ্যে দিয়ে একটা ঝড় বয়ে চলে গেল। হার্টবিট বেড়ে গেল। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। কি হলো? কই না, কিছু না। তাহলে হঠাৎ এমন ঘাবড়ে গেলে কেন? কই, এমনিতে। আমার দিকে তাকাও। উল্টো দিকে কেন তাকিয়ে আছো? এমনি। স্যার মনে হয় আমার ডাকতেছে, আমি গেলাম। আরে শোনো। কে শুনে কার কথা? আমি সেখান থেকে উঠেই বাইরে চলে গেলাম। হার্টবিট আমার এখনও বেড়েই আছে। আমি মহাচিন্তায় পড়ে গেলাম। কেন এমন হলো? এর আগে কখনো এমন হয় নাই। কি এমন আছে নীলার চোখে যার কারণে তাকাতেই এমন হলো? জীবনের প্রথম কোনো মেয়ের দিকে এভাবে তাকাইলাম, আর প্রথমবার আমার এমন হলো। মনে হচ্ছে আমি অনেক ভয় পেয়েছি, যেন কিছু একটা হয়ে গেছে। বারবার শুধু ওই একই দৃশ্য ভেসে উঠছে, কিছুতেই ভুলতে পারছি না। মেয়েদের চোখ কি এমনই হয় নাকি? নিজে নিজে অনেক প্রশ্ন জমা করলাম, সেসবের উত্তর আমার জানা ছিল না। হাঁটতে হাঁটতে অফিসের সামনে চলে আসলাম। তখন স্যার এসে বলল, আগামী মঙ্গলবার আমাদের ভ্রমণের তারিখ। কথাটা শুনে আমি কোনো কিছু মনে করলাম না। মাথা নাড়া দিয়ে আবার ক্লাসের দিকে রওনা হলাম। ক্লাসে যাবার আগেই রানা এসে আমার সামনে দাঁড়ালো। তুই এতক্ষণ কোথায় ছিলি? তোকে আমি কখন থেকে খুঁজতেছি। আমায় খুঁজছিলি? হ্যাঁ। ও। কি রে, কি হয়েছে তোর? এমন পাগলামি করস কেন? না, তেমন কিছু না। চল ক্লাসে। চল। তারপর রানার সাথে ক্লাসে চলে আসলাম। এসে দেখে নীলা বসে আছে, আমায় দেখে মুচকি হাসতেছে। আমি বেচারা অভাগার মতো হয়ে গেছি। কোনো কিছু না বলে বসে পড়লাম। একটু পর সব বন্ধুরা এসে আমার পাশে বসলো। কিরে বন্ধু, তোর কি হলো? আচ্ছা বন্ধু, আমায় একটা কথা বল। কি? তুই যখন তোর গার্লফ্রেন্ডকে... হয়নি এখনো, তবে হওয়ার কাছাকাছি। আচ্ছা, ওই একই কথা। তো তাকে যখন প্রথম দেখছিলি তখন তোর কেমন ফিল হয়েছিল? তাকে যখন দেখছিলাম তখন আমার এমন মনে হয়েছিল শালা একটা কথা বলতো। হঠাৎ তুই... আরে বল না, তোকে আমি সাহায্য করছি কিন্তু। আচ্ছা বলছি। তাকে যখন দেখছিলাম তখন আমার শরীরে 100 ভোল্টেজের কারেন্ট বয়ে গেছিল। 3 দিন পাগল ছিলাম। তাই নাকি? শালা আমার
3 দিন পাগল থাকলে তোর বাবা কি করছিল? কেন, বাবা কি করবে? পাবনায় পাঠায়নি কেন? আরে পাগলা, এসব ফিলিংস বাবা মা টের পায় না রে পাগলা। দূর শালা, এসব পাগলামি ছাগলামি শুধু তোদের দ্বারাই হয়। বন্ধু, কার কখন হবে কেউ বলতে পারবে না। আমার এসব হবে না, হতেই পারে না। হবে বন্ধু, হবে। বললাম তো হবে না, সর। তারপর সবার সাথে আড্ডা দিতে লাগলাম। সেদিন আর দ্বিতীয়বার নীলার দিকে ভুল করেও তাকালাম না। বই খাতা রেখে গোসল করতে দৌড় দিলাম। গ্রামের ছেলেদের সাথে আনন্দ করতে করতে গোসল করলাম। তারপর বাসায় এসে খেতে বসলাম। দাদি আমায় খেতে দিল। খাওয়া দাওয়া করে নিলাম। এরপর ঘরে গিয়ে ঘুমিয়ে গেলাম। ঘুমটাও তেমন হলো না, একটু পরপর শুধু একই কথা মনে হচ্ছে, আর মনে হওয়ার সাথে সাথে লাফ দিয়ে উঠতাছি। কি করব বুঝতাছি না। তাই বাসা থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটছিলাম। চারদিকে কোনো মনোযোগ নেই। মনে প্রাণে শুধু একটাই চিন্তা, কেন এমন হলো আমার? আজকের আগে কখনো এমন হয় নাই। এমনটা হওয়ার কারণ কি? এসব ভাবতে ভাবতে আমাদের আড্ডাখানায় এসে হাজির হলাম। শুধু আমি একা বসে আছি। আর আসবে কেন? এই ভর দুপুরে কে আসবে? তাই আমি একাই বসে রইলাম। বিকাল হতেই সবাই চলে আসলো। তাদের সাথে আড্ডা দিলাম। কিছুটা ফ্রেশ মনে হলো। সন্ধ্যাবেলা বাসায় চলে গেলাম। কিছুক্ষণ পড়াশোনা করে খেতে বসলাম। আজকে আর রানাকে আমায় ডাকতে যেতে হয়নি, বরং আমিই তাকে ডাকতে আসছিলাম। তোর কি হয়েছে বলতো? আমার আবার কি হবে? কালকে থেকে যেন পাগল পাগল আচরণ করছিস। আর বলিস না বন্ধু, কালকে একটা ঘটনা ঘটছে। তারপর থেকে আমার সব কিছু পাল্টে গেছে। রাতে নির্ঘুম সব হারা হয়ে গেছে। বলিস কি? কি এমন ঘটনা? আমি কালকে সব ঘটনা রানাকে বললাম। রানা শুনে তো সেই অবাক হলো। আমি আজকে নীলাকে ধরবো আর ওকে বলবো কালকে আমায় কি এমন করছে। বন্ধু, এটাকে বলে মেয়েদের জাদু। মেয়েদের চোখে এমন একটা জাদু আছে যেটা তুই আটকে গেলে তুই শেষ। শেষ মানে? মানে হলো সারাদিন তাকেই চোখের সামনে দেখবি, তার কথা মনে হবে, তাকে দেখতে মন চাবে। এসব হলে কি হয়? এসব হলেই প্রেম হয়। শালা এতদিন তো মেয়েদের দু চোখে দেখতে পারতি না, এখন থেকে দেখবে। কি করিস? মেয়েদের আমি ছোট থেকে ঘৃণা করি আর করবই। মেয়েরা সব স্বার্থের পাগল। নারী ধ্বংসের মূল, আবার নারী সৃষ্টির মূল। কথাটা ঠিক, কিন্তু তবুও আমরা নারী পেছনে ছুটি। তাদের মায় পাগল হয়ে তাদের কথা মতো চলি, তাদের মাথায় তুলে রাখি। যার কারণে আজকের সমাজে একজন নারী যদি কাপড় খুলতে পারে তাহলে সে সব জায়গায় জয়ী। জয়ী তো আমরাই করছি। নারীর মায়ের জালে জড়িয়ে আমরা না জানতে কত কি করি। পুরুষদের যে একটা ক্ষমতা সৃষ্টিকর্তা দিয়েছে সেটা আজ আমরা ভুলেই গেছি। নারীর সামনে আমরা মাথা নত করি। যার কারণে আজ সমাজে এত ঝগড়া, এত বিবাদ। আজকে সব জায়গায় নারীরা কেন এগিয়ে? কারণ যারা কাপড় খুলতে পারে তারই আজ সবার উপরে। ওসব ভাষণ পরে দেশ। নীলা আসছে, আমি ওর সাথে কথা বলে আসি। শালা, তাহলে এতক্ষণ ভাষণ দিয়ে কি হলো? কিছু না। আরে আমি তো প্রেম করতে যাচ্ছি না। যা সর শালা। আমি দৌড় দিলাম নীলার কাছে। নীলার কাছে আসতেই সে একটা পাগল করা হাসি দিল, যেটাতে আমি পাগল হলাম ঠিকই, কিন্তু বুঝতে পারলাম না কেন হলাম এমন। হাই। হাই। কি খবর? কেমন আছো? এই শোনো, তুমি আমায় কি করেছো? হ্যাঁ, দিনে রাতে ঘুমাতে পারি না। দেখো, এসব জাদুমন্ত্র আমার উপর চলবে না। এটা ভালোবাসা জাদু, যেটা সবার কাছেই চলে। কি ভালোবাসা? হ্যাঁ, কিসের ভালোবাসা? ভুল করে আমার সাথে এসব করার চেষ্টা করবে না। করবো না মানে? অলরেডি তো করেই ফেলেছি। মানে? হ্যাঁ মানে কি? মানে হলো ফিজিক্স কাজ করছে, এবার কেমিস্ট্রি ট্রাই করতে হবে। দেখো নীলা, দেখো, এসব ফাজলামো আমার কাছে চলবে না। আর সেদিন চোখের দিকে তাকিয়ে কি এমন করছো? হ্যাঁ, আমার চোখের দিকে তাকিয়ে নিজেই দেখে নাও। আসো। আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? সেদিক কি করছিলাম সেটা দেখাচ্ছি। থাক, দেখাতে হবে না। আচ্ছা। আর শোনো, ভুল করে আর কখনো আমার সাথে এমন করবে না। কেমন গো? এই আবার ওভাবে তাকাচ্ছ কিভাবে? দূর, ফালতু একটা মেয়ে। আরে শোনো তো। নীলার এমন পাগলামি দেখে আমি দিলাম দৌড়। এক দৌড়ে বন্ধুদের কাছে চলে আসলাম। কিরে, কি হলো? শালা, আজব এক জিনিস রে মেয়ে। মানে পুরো শরীর জাদুতে ভরা, না মানে পুরা চোখ জাদুতে ভরা, এক নজরে জাদু করে ফেলে। এর জন্য বড় বড় জ্ঞানী লোকেরা বলে নারী থেকে সাবধান।
যত বড়ই লোক হোক না কেন, মেয়ের জাদুর কাছে তুচ্ছ। এই, তুই হঠাৎ মেয়েদের প্রশংসা কেন করছিস? প্রশংসা নয় বন্ধু, এটাই সত্যি। চল ক্লাসে যাই। তুই যাই বল মামা, নীলা তোকে পটিয়েই ছাড়বে। ইম্পসিবল। দেখে নিস, মেয়েরা ছেলে পাঠানোর দিক থেকে 1 নম্বর। 1 নম্বর হোক আর 2 নম্বর হোক, আমায় পড়ানো এত সহজ নয়। তাইলে ক্লাসে চল। তারপর আমি আর জনি ক্লাসে চলে গেলাম। আমাদের জায়গায় গিয়ে বসলাম। একটু পরে নীলা আসলো। ক্লাসে এসে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলাম। নীলা তার জায়গায় গিয়ে বসলো। স্যার আসলো, সবাই দাঁড়িয়ে সালাম দিলাম। এবার আমি কোনো দিকে না তাকিয়ে সোজা ক্লাসে মনোযোগ দিলাম। একটু পরপর রানা আমায় বলছে নীলা নাকি আমার দিকে তাকিয়ে আছে। কিন্তু কয়দিন না তাকিয়ে থাকবো? 5 দিন 10 দিন, এরপর আর না তাকিয়ে থাকতে পারলাম না। কেন জানি আমার মনে মেয়েদের প্রতি যতটা ঘৃণা ছিল, সেটার কিছু অংশ সরে গিয়ে মেয়েদের প্রতি আমার দুর্বলতা কাজ করতে শুরু করলো, যা আমি নিজেও জানতাম না। নিজের অজান্তেই নীলাকে আমার ভালো লেগে যায়, কিন্তু আমি তাকে দেখলে লুকাইতাম। শালা বন্ধুরা নয়তো খোঁটা দেবে, কিন্তু লুকিয়ে কোনো লাভ হলো না। নীলা এসে ঠিকই খুঁজে নিয়ে হাত ধরে টানতে টানতে নিয়ে যেত। দেখতে দেখতে শিক্ষা সফরের দিন চলে আসলো। আগের দিন রাতেই আমরা বেরিয়ে স্কুলে আসলাম, কারণ রাতে জার্নি করে সারাদিন ঘুরবো। আমি, রানা, জনি সহ সবাই চলে আসছি। আমরা সবাই অনেক আনন্দিত। সফরে যাচ্ছি, একটু আনন্দ হওয়ারই কথা, কিন্তু আনন্দের মাঝেও যে দুঃখ থাকে সেটা আমি ভুলে গেছিলাম। তো সেটা এসে আমাদের সামনে হাজির। শাকিল, বাহ, তোমাকে তো অসাধারণ লাগছে, কিন্তু কিন্তু কি? শালা, শার্ট কালো, প্যান্ট ঠিক আছে, কিন্তু কিছু একটা কম। সানগ্লাস? হ্যাঁ রাইট, সানগ্লাস কম আছে, নয়তো পুরাই সিনেমার হিরো। রানা, ছেলেমেয়েরা কি একই বাসে যাবে? হ্যাঁ, একই বাসে। কেন, তোমার কি সমস্যা? তাইলে আমি যাচ্ছি না। আরে না, ছেলেরা আলাদা, মেয়েরা আলাদা। ছেলেরা এক বাসে আর মেয়েরা অন্য বাসে। তাইলে ঠিক আছে। এখানে যেন বেঁচে গেল, ওখানে গিয়ে তো আমি ধরবো, তখন তোমার এই পা থেকে মাথা অবধি আমি। চুপ চুপ, কি মেয়েরে বাবা, লাজ লজ্জা কিচ্ছু নাই। রানা চল, বাসে উঠে বসে থাকবো। না, এখন আমার সাথে চলো। কেন এই ভর দুপুরে? থুকু, এত রাতে আমায় কোথায় নিয়ে যাবা? সেটা আমার ব্যাপার। আমি যাব না। যাবি না মানে যেতেই হবে। এই বলে নীলা আমার হাত ধরে টানতে টানতে নিয়ে রওনা দিল। আমি আর কিছু করলাম না। এত রাতে বেশি চিৎকার চেঁচামেচি করলে ঝামেলা, তাও আবার আমার সাথে একটা মেয়ে আছে, কেউ দেখলে তো মহা বিপদ। তাই আমি আর বেশি কিছু বললাম না। নীলা আমায় বাজারে নিয়ে গেল। স্কুলের পাশেই বাজার, তাই একটু হাঁটতেই চলে আসলাম। তারপর নীলা একটা সানগ্লাস পছন্দ করলো। আমি টাকা দিতে চাইলাম, কিন্তু সে আমায় দিতে দিল না। এটা আমার পক্ষ থেকে একটা স্মৃতি রে, যখনই এটা দেখবা তখনই আমার কথা মনে হবে। তাই নাকি? হুম। তারপর টাকা নীলা দিল আর নিজ হাতে আমার চোখে পড়িয়ে দিল। এরপর সেখান থেকে সোজা চলে আসলাম স্কুলে। কিছুক্ষণ পর বাস ছেড়ে দিল, আর বাস ছাড়ার আগ পর্যন্ত আমি আর নীলা একসাথেই ছিলাম। বাস ছাড়ার কারণে সে তাদের বাসে চলে গেল। এখন মনে হচ্ছে মেয়ে ছেলে যদি একসঙ্গে দিত তাহলে তার সঙ্গে দেখা হতো, কিন্তু আবার মনে হলো সাধ্যের তো একটা দায়িত্ব আছে। এতগুলো মেয়েকে তারা নিজ দায়িত্বে নিয়ে এসেছে, তাদের কোনো ক্ষতি হোক এটা তো তারা চাইবে না, আর ক্ষতি হলে তো আমাদের স্কুলেরই বদনাম হবে। এসব চিন্তা ভাবনা করে চুপচাপ বসে পড়লাম। কিছু দূর যাবার পর গান বাজনা নাচানাচি সব করলাম। আর কয়দিন আর একসঙ্গে থাকবো, তাই সব বন্ধুরা মিলে শেষ আনন্দটা করে নেই। এইভাবে অনেক আনন্দ করতে করতে রওনা হলাম। সারা রাত পার হয়ে গেল। সকালে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। যে যার মতো নেমে গেল। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। আশেপাশে দেখলাম কোনো দোকান খোলা নাই। এত সকালে কে দোকান খুলবে? আর এদিকে আমার পেটে ইঁদুর দৌড়ানি শুরু করে দিচ্ছে। আনন্দের ঠেলায় কিছু নিতেও ভুলে গেছিলাম। একটু পর মেয়েদের বাস এসে থামলো। আফসা আফসা দেখলাম জানালার পাশে নীলা ঘুমিয়ে গেছে, আর এদিকে আমরা সব হারামিরা দাঁড়িয়ে আছি। ভাবছি কি করা যায়। এই সাত সকালে কুকুর ছাড়া এলাকার কাউকে দেখা যায় না। ঠিক এমন সময় পেছন থেকে ম্যাডামের পিসি মেয়ে ডাকলো। আমি তাকিয়ে দেখি ছোট ছোট দুটো বিস্কুটের প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করতেছে, উত্তর দিল নীলা আপু দিয়েছে। এই বলে আমার হাতে দিয়ে দৌড়ে চলে গেল। আমরা বন্ধুরা আছি 4 জন, আর বিস্কুট প্যাকেট আছে 2টা, তাই 4 জন মিলে খেয়ে নিলাম। পাশে টিউবওয়েল ছিল, পানিও খেলাম। যাক, একটু হলেও খিদার নিবারণ হলো। তারপর সূর্য মামার চেহারা দেখতে পেলাম। মিষ্টি মিষ্টি
রোদ এসে মাটিতে পড়ল। রাতের অন্ধকার কেটে সকাল হয়ে গেল। স্যারেরা সবাইকে নিয়ে নাস্তা করার ব্যবস্থা করে নিল। নাস্তা করে ঘোরাঘুরি শুরু করে দিলাম। আমরা কয়েকজন একসঙ্গে আছি, আমি জনি, রানাসহ আরও একজন। স্যার সবাইকে একটা নির্দিষ্ট সময় আর জায়গা বলে দিল। সেই সময় হলে ওই জায়গায় সবাই উপস্থিত হবে। তাই আমাদের হাতে সময় কম, চারদিকে ঘুরতে লাগলাম। ঘোরাঘুরি করতে করতে সেই সময় হয়ে গেল আর আমরা সবাই সেই জায়গায় একত্রিত হলাম। সেখান থেকে আমরা আবার আরেক জায়গার উদ্দেশ্যে রওনা হলাম। সেখানেও কিছু সময় পার করে আরেক জায়গায়। অবশেষে আমরা চলে আসলাম চা বাগানে, যেখানে আসার আমার অনেক দিনের ইচ্ছে। চারদিকে সবুজ চায়ের পাতা, একদম দেখতে অস্থির। মন ভরে গেল একটু নজর পড়তেই, তাহলে ভিতরে গেলে কি হবে। আমাদের বাস এসে এক জায়গায় থামলো আর সবাই একে একে নেমে পড়ল। পেছনে মেয়েদের বাস এসেও থামলো। ছেলেদের সাথে 2টা স্যার আর মেয়েদের সাথে 3টা ম্যাডাম ছিল। আমাদের নিয়ে স্যার রওনা হয়ে গেল, ওদিকে মেয়েদের নিয়েও ম্যাডাম রওনা হলো। চারপাশটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। অনেক সুন্দর লাগছে। দূর থেকে দেখে মনে হবে ভেতরে কোনো রাস্তা নেই, সব জায়গায় পাতায় ভরপুর। কিন্তু কাছে এসে দেখলাম মাঝে মাঝে রাস্তা আছে আর অনেক লোকজন চা তুলছে। স্যার সামনে আছে, আমি আর রানা সবার পিছনে দেখতাছি আর হাঁটতাছি। মনে মনে বলতাছি এমন জায়গা আমার ওদিকে হলে কতই না সুন্দর হতো। এমন সময় পেছন থেকে কে যেন হাত ধরে টান দিল। আমি চমকে গেলাম, পেছনে তাকিয়ে দেখি নীলা। আমি নীলা বলে ডাক দিতেই নীলা আমার মুখ চিপে ধরল। একদম চেঁচাবে না। ওকে ছাড়লাম। তুমি এখানে কি করছো? কি করছি মানে? তোমার সাথে দেখা করতে আসছি। পাগল নাকি? স্যার দেখলে সেই কেলানি দেবে। দেখতে পাবে না? আমি বলে দেব। বলবি না ম্যাডামকে আমি কত কষ্ট করে ফাঁকি দিয়ে আসছি, আর তুই যদি এখন স্যারকে বলিস তাহলে আমি আজ কি করব ভাবতে পারবি না। তাহলে এখনই চলে যাও। যাব না। স্যার। চুপ চুপ, আমি চলে যাব, কিন্তু তোমায় একটা কথা বলতে আসছি। কি কথা? এত সুন্দর পরিবেশ দেখে আমার মনে একটা প্ল্যান আসলো, সেটাই। একদম শয়তানি করবে না। ওকে করব না, এবার একটু সাইডে চলো। তারপর আমি নীলা একটু সাইডে আসলাম, সেটাও আবার স্যারের চোখ ফাঁকি দিয়ে। আমি দাঁড়িয়ে আছি, নীলা আমার পিছনে দাঁড়িয়ে আছে। সে কি বলতে চাচ্ছে কে জানে। বলো কি বলবা। শাকিল, তোমায় আজ আমি একটা কথা বলতে চাই। আরে সেটাই তো বলছি, বলো। আমি যেদিন তোমায় দেখি সেদিনই তোমাকে আমার পছন্দ হয়। আমার উপর রাগ দেখানো, আমায় ভুল রাস্তা দেখানো, এসব দেখে আমার ভালো লাগে। সেদিন থেকে আমি তোমার রাগকে নয়, তোমার মনের ভেতর থাকা ফিলিংস খুঁজতে থাকি। আর জানি না কবে এতটা ভালোবেসে ফেলি যে এক মুহূর্তে তোমায় না দেখলে থাকতে পারছি না। নীলা এসব কথা বলছিল আর আমি সামনে তাকিয়েছিলাম। হঠাৎ একজন মানুষ আমার চোখের সামনে পড়ে। আমার তো সেই রাগ হয়, রাগে মাথা সেই গরম। আর এদিকে নীলা এসব বলছিল, তার কথায় আমার কান নাই। মেয়ের কণ্ঠ পেতেই ঠাস করে বসিয়ে দিলাম নীলার গাল বরাবর। নীলা হঠাৎ আমার এমন আচরণ দেখে খুব অবাক হলো, সঙ্গে কিছুটা ভয়ও পেল। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। থাপ্পড়টা মনে হচ্ছে অনেক জোরে লাগছে। মুহূর্তের মধ্যে নীলার চোখে পানি এসে ভরে গেল, ঝর্ণার মতো হয়ে পড়তে লাগলো। আমার চোখ একদমই সেই লাল হয়ে গেল। হাত পা আছড়াআছড়ি করতে লাগলাম। জীবনে এতদিন যাকে মনে প্রাণে ঘৃণা করে এসেছি, যার উপর আগগুলো পুষে রাখছি, সে আজ আমার সামনে। নিজেকে আর আটকাতে পারলাম না। এমন পরিস্থিতিতে পেছন থেকে মেয়ের কণ্ঠ পাওয়াতে আমার রাগ আরও বেড়ে যায়। এবার নীলা গালে হাত দিয়ে কাঁদতে কাঁদতে দৌড় দিল। আমি সেখানে উল্টো মুখে তাকিয়ে আছি আর নিজেকে শান্ত করার চেষ্টা করছি। অনেকক্ষণ পর নিজের ভিতরে শান্তি পেলাম। আশেপাশে তাকিয়ে দেখি কেউ নাই, রাগটা একটু কমলো। তখনই মনে হলো নীলার কথা। দৌড়ে বাসে চলে আসলাম, এসে দেখি কেউ নাই। তারপর মেয়েদের বাসে গেলাম। সেখানে গিয়ে দেখি নীলা কান্না করতেছে আর নীলার সামনে বসে আছে রানা। নীলাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু নীলা গলা ছেড়ে কান্না করতেছে। আপু প্লিজ কেঁদো না। শাকিল এমনটা কেন করলো সে তো আমিও বুঝতে পারছি না। ছি, সে তোমায় থাপ্পড় মারতে পারলো? নীলা, খবরদারও নাম বলিবি না। আমার কথাটা তো শোনো। কি আর শুনবো? হ্যাঁ, পছন্দ যদি নাই করবি তাহলে এত জোরে কেন থাপ্পড় মারলে? আমার কথাটা আগে শোনো প্লিজ। তুই এখান থেকে যা। রানা ভাইয়া, ওকে কিছু বলো না। তোরা কেন বুঝছিস না? আমার মাথা ঠিক ছিল না। আমার সামনে একজন ছিল যাকে দেখে আমার অনেক রাগ উঠছিল। কে এমন ছিল? আজ পর্যন্ত যাকে আমি ঘৃণা করে আসছি, যে আমার বাবাকে খুন করছে, সে ছিল। মানে? হ্যাঁ, তোরা এতদিন বলতি না
কেন আমি মেয়েদের ঘৃণা করি? মা নামক শব্দ শুনলে কেন রেগে যাই? হ্যাঁ, কেন? আজ থেকে 20 বছর আগের ঘটনা। 20 বছর আগে একটা ছোট্ট গ্রাম ছিল, যেটার নাম সাতমা। গ্রামটা ছোট হলেও সেখানকার লোকজন ছিল অনেক বড় লোক। হিয়া বড় বড় বাড়ি, রাস্তাঘাট সব ছিল। বছরে 3 বার ফসল চাষ হতো, যার কারণে কৃষকরা অনেক আনন্দ আর খুশিতে দিন কাটাচ্ছিল। এরই মধ্যে ছিল এক বৃদ্ধ মা আর তার ছেলে। ছেলের নাম ছিল করিম। কয়েক বছর হলো তার বাবা দুনিয়া থেকে চলে গেছে, তাই করিম তার মায়ের সাথেই থাকে। করিমের মা তাকে খুব ভালোবাসত, অনেক আদর যত্ন করে। করিমের পড়াশোনা অনেক খরচ, যেটা তার মা মহিলা হয়ে টানতে পারত না। আর তাই করিমের বাবার রেখে যাওয়া কিছু জমি ছিল, সেটা বিক্রি করে করিমকে পড়াশোনা করাতো। করিম মন দিয়ে পড়াশোনা করত। পড়াশোনা করে এক বিশাল চাকরি করবে আর তার মাকে নিয়ে একটা সুন্দর বাড়ি তৈরি করবে, যেখানে সারা জীবন তার মা এবং ছেলে থাকবে। মনে ছিল অনেক আশা, আর এই আশা নিয়ে করিম পড়াশোনা মন দিয়ে করতে লাগলো। এদিকে আস্তে আস্তে করিমের বাবার সম্পত্তি কমতে লাগলো। লোকে বলে না, বসে থেকে খেলে রাজা রাজত্ব একদিন শেষ হয়ে যাবে, আর সেটাই হচ্ছিল করিমের সাথে। তার মা খুব ভেঙে পড়ে এটা ভেবে, হয়তো ছেলেকে আর পড়াশোনা করাতে পারবো না, হয়তো আমার ছেলে চাকরি করতে পারবে না। এসব দুশ্চিন্তা নিয়ে বসে রইল করিমের মা। আর অন্যদিকে করিম কোনো দিকে না তাকিয়ে পড়াশোনা চালিয়ে গেল। এভাবে দেখতে দেখতে একদিন করিমের বাবার সম্পত্তি শেষ হয়ে গেল, কিন্তু করিমের কলেজে অনেক টাকা লাগবে। কোনো উপায় না পেয়ে করিমের মা করিমকে না বলে তাদের বাসাটা বিক্রি করে দিল। আর মনে একটা আশা বাঁধল, ছেলে পড়াশোনা শেষ করে চাকরি নিলে আমাদের আবার নতুন বাড়ি হবে, নতুন জায়গা হবে। এজন্য করিমের মা বাসা বিক্রি করে দিল, আর থাকার জন্য সে পাশের গ্রাম কমলাপুরে চলে গেল। সেখানে তার কিছু আত্মীয় ছিল, যারা করিমের মাকে থাকার জন্য একটা জায়গা দিল। করিমের মা কিছু টাকা করিমকে দিয়ে বাকিটা তার কাছে রেখে দিল। এভাবে দেখতে দেখতে করিমের পড়াশোনা শেষ হয়ে গেল। চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়ে টেকে গেল। মাসে 50,000 টাকা বেতন, তার জন্য শুধু কিছু টাকা জমা দিতে হবে। কথাটা করিমের মাকে বলতেই করিমের মা তার কাছে বাসা বিক্রি করার যেই বাকি টাকাটা রাখছিল সেটা দিয়ে দিল। করিম টাকা জমা দিয়ে চাকরিতে অংশগ্রহণ করলো। তারপর মাস গেলে বেতন উঠিয়ে মায়ের কাছে টাকা পাঠাইতো। করিমের মা অনেক খুশি হয়, তার ছেলে প্রতিষ্ঠিত হতে পারছে। যেই খুশিতে প্রোগ্রাম মিষ্টি বিতরণ করে। দেখতে দেখতে করিম অনেক চেঞ্জ হয়ে গেল। তার মাকে সুন্দর একটা বাড়ি করে দেয়, সেটা ছিল ফ্ল্যাট বাসা। করিম চিন্তা করছিল, বাসা তৈরি হয়ে গেলে সে এখান থেকে বেরিয়ে অন্য কোনো কোম্পানিতে যাবে। প্রতি মাসে করিম টাকা পাঠায়। ওদিকে তার বাসা প্রায় হওয়ার কাছাকাছি। আরও কয়েকদিন কেটে গেল। এবার করিমের বাসা একদম কমপ্লিট, যার কারণে করিমের মা তাকে বিয়ে করতে বলল। করিমও চিন্তা করলো, বিয়ে করার মতো পজিশন তার হয়ে গেছে, তাই এখন বিয়ে করার প্রয়োজন। যার কারণে সে কয়েকদিনের ছুটি নিয়ে গ্রামে আসে। ধুমধাম করে তার বিয়ে হয়ে যায়। যার সাথে করিমের বিয়ে হয় সেও একজন পড়াশোনা করা মেয়ে ছিল, কিছুটা করিমের মতো। গ্রামে কয়েকদিন থাকার পর করিম তার স্ত্রীকে নিয়ে শহরে চলে আসে। শহরে এসে দুজনে একসঙ্গে অফিসে জয়েন হয়। শুরু হয় তাদের সুন্দর এক জীবনের অধ্যায়। সারাদিন অফিস করে রাতে বাসায় এসে তারা দুজনে মিলে রান্না করে খাওয়া দাওয়া করে ঘুমাইতো। এভাবে অনেকটা দিন কেটে গেল। তারপর করিম সহ তারা শুনতে পেল খুশির খবর, করিম বাবা হতে চলছে। একদিন করিম অফিসে যাচ্ছিল। সেদিন তার স্ত্রী তার সঙ্গে আসে নাই, তার নাকি শরীর খারাপ ছিল। সেজন্য করিম একাই যাচ্ছিল। হঠাৎ রাস্তায় কয়েকজন লোক করিমকে ঘিরে ফেলে আর তাকে রিক্সা থেকে নামিয়ে মারতে লাগে। করিমকে মেরেই তারা শান্ত হয় নাই। করিমকে তুলে কোথায় যেন নিয়ে যায়, আর সেখানে তাকে একদম মেরেই ফেলে। পুলিশ রাস্তায় মারপিটের খবর শুনে রাস্তায় আসে। সেখান থেকে তাদের খোঁজার জন্য চারদিকে পুলিশ ছড়িয়ে পড়ে। একই সঙ্গে দিনের আলো নিভে রাতের অন্ধকার নেমে আসে। রাতেও পুলিশ তাদেরকে খুঁজতে লাগে, কারণ তাদের একটা কনফিউশন ছিল, হয়তো লোকটা মারা যাবে। কারণ যারা তাকে রাস্তায় মারছিল তারা শ্রেষ্ঠ সন্ত্রাস। ঠিক এমন সময় হঠাৎ পুলিশের চোখে পড়ে একটা লোক কি যেন টেনে নিয়ে যাচ্ছিল। পুলিশ এটা দেখে সঙ্গে সঙ্গে সেদিকে দৌড়ে দেয়। কাছে আসতেই দেখতে পায় একটা মেয়ে একটা বিশাল বক্সে করে কি যেন নিয়ে যাচ্ছিল। আর তখনই সেই মেয়েটা পুলিশকে দেখে দৌড় দিল। পুলিশ এটা দেখে, তাদের সন্দেহ আরও বেড়ে গেল। মেয়েটার পেছনে পেছনে দৌড় দিল,
কিন্তু কোনো লাভ হলো না। মেয়েটা অনেক চালাক, কোথায় যেন লুকিয়ে পড়ে। তখন পুলিশ সেই বাক্স খুলে দেখে করিমের লাশ। সঙ্গে সঙ্গে পোস্টমর্টমের জন্য নিয়ে যায়। আর তারা জানতে পারে করিমের খুন কোনো সাধারণ খুন নয়, এটা একটা মার্ডার। সঙ্গে সঙ্গে তার বাড়ির লোকদের সবাইকে খবর দেয়। করিমের মা তো একদম ভেঙে পড়ে, মনে হচ্ছে সে আর বাঁচবে না। ছেলে মরার খবর শুনে সে একদম না বাঁচা। পৃথিবীতে বাবা মায়ের কাছে সবথেকে কষ্টদায়ক খবর হচ্ছে তার ছেলের মৃত্যুর কথা, যেটা তারা মানতে পারে না। করিমের মাও তাই ছিল, কান্না করতে করতে চোখ ভাসিয়ে ফেলে। এরপর সোজা করিমের শ্বশুরবাড়িতে পৌঁছায়। পুলিশেরা লাশকে পাঠিয়ে দেয়। সেখান থেকে করিমের মা লাশকে গ্রামে নিয়ে আসে। একটাই মাত্র ছেলে তার, কোন দুনিয়ায় ফেলে রাখবে তাকে, এটা ভেবে সে তার বাসার পাশেই করিমের কবরটা দেয়। দিনরাতে ছেলেকে দেখতে পারে, ছেলের কথা মনে হলে সেখানে গিয়ে বসতে পারবে। এটা ভেবে সে তার বাসার পাশেই করিমের কবরটা দেয়, যেন দিনে রাতে ছেলেকে দেখতে পারে। আর এদিকে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছিল করিমকে কে খুন করেছে। এটা জানার জন্য তারা অনেকগুলো সূত্র পেলেও যার একটাও কাজের নয়। খুনি অতি চালাক ছিল, যার কারণে সত্যিটা বের করতে একটু কষ্ট করতে হবে। কিন্তু একটা কথা, সত্যি কখনো বালি চাপা দিয়ে রাখা যায় না। এভাবে কয়েকদিন যাবার পর পুলিশের হাতে কিছু প্রমাণ চলে আসলো। আর সেই প্রমাণ অনুযায়ী করিমকে খুন করেছে তার সাথেই থাকা স্ত্রী। এটা শুনে সবাই অবাক হয়, এমনকি প্রথমে পুলিশও অবাক হয়ে যায়। তারপর চারিদিকে জানাজানি হয়ে গেল। করিমের স্ত্রীকে অ্যারেস্ট করা হলো, কিন্তু করিমের স্ত্রী কিছুতেই স্বীকার করছে না, অথচ সব প্রমাণ তার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। এবার করিমের স্ত্রীকে রিমান্ডে নেওয়ার অর্ডার দেওয়া হলো, কিন্তু রিমান্ডে নিতে যাওয়ার আগে জানা গেল সে বর্তমানে প্রেগনেন্ট। রিমান্ডে নিলে হয়তো তার বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। পুলিশ কোনো রিস্ক নিতে চাইল না, তাই সোজা চলে এলো করিমের মায়ের কাছে। করিমের মা জবাব দিল তার ছেলে নাই, দুনিয়া থেকে চলে গেছে। এখন তার একমাত্র উত্তরাধিকার সূত্রে একটা সন্তান এসেছে, আমি তাকে হারাতে চাই না। করিমের মায়ের কথা শুনে পুলিশরা সেখান থেকে চলে গেল। আর বাচ্চা না হওয়া পর্যন্ত করিমের স্ত্রীকে জামিন দেওয়া হয়, যার জন্য করিমের স্ত্রী তার মায়ের বাসায় এসে থাকতে লাগে। ধীরে ধীরে তার গর্ভে থাকা শিশুটি বড় হতে লাগে। সময় হতে সেই শিশু দুনিয়ার মুখ দেখতে চায়। আর সেদিন রাতে করিমের স্ত্রী একটা ছেলে সন্তানের জন্ম দেয়, যার জন্ম হতেই সবাই খুশি ছিল। কিন্তু করিমের স্ত্রী অন্য কারণে খুশি ছিল, যেটা কেউ বুঝতে পারেনি। সবার চোখের আড়াল হয়েছিল। দেখতে দেখতে ছেলেটার বয়স 2 দিন হয়। তখন একদিন রাতে করিমের স্ত্রী ছেলেটাকে নিয়ে পুকুরের পানিতে ফেলতে চলে যায়। কিন্তু একজন অবুঝ শিশুর প্রতি অত্যাচার সৃষ্টিকর্তা মানবে না, যার কারণে করিমের স্ত্রীর এমন ঘটনা তার মা দেখে ফেলে। করিমের শাশুড়ি যখন এমন ঘটনা দেখে তখন সে আর স্বাভাবিক ছিল না, হাত পা কাঁপতে লেগে যায়। একজন মা হয়ে তার সন্তানকে কেমনে মারতে পারে। করিমের শাশুড়ি আর দাঁড়িয়ে না থেকে দৌড়ে গিয়ে করিমের স্ত্রীকে ঠাস করে গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। লোকজন জানাজানি হয়ে যায় বলে করিমের শাশুড়ি কাউকে কিছু বলে না, নিজের মধ্যে রেখে দেয়, কাউকে কিচ্ছু জানতে দেয় না। পরের দিন সকালে করিমের স্ত্রী করিমের মায়ের কাছে ফোন করে আসতে বলে। করিমের মা তার নাতনিকে দেখতে চলে আসে। করিমের মা আসতেই করিমের স্ত্রী তার সন্তানকে করিমের মায়ের কোলে তুলে দিয়ে দেয় আর বলে, তোমাদের সন্তান তোমরা নিয়ে যাও, আমি একে নিয়ে থাকতে পারবো না। এ কথা শুনে করিমের মা তো খুব অবাক হয়ে যায়। মাত্র 5 দিনের শিশুকে নিয়ে গিয়ে সে কি করবে, কেমনে রাখবে। আর এদিকে করিমের শাশুড়ি ঠাস করে তার মেয়ের গালে আরেকটা বসিয়ে দেয় আর বলে, যদি বিয়ে করতেই চাস তাহলে দেরি কর, এখন কি তুই বিয়ে করতে পারবি, কে তোকে এখন নিবে। এ কথা শুনে করিমের স্ত্রী বিরক্তিকর মুড নিয়ে ঘরে চলে যায়। আর করিমের মা এক মহাচিন্তায় পড়ে যায়, একটা মা কী করে এতটা নিষ্ঠুর হতে পারে। সেই দিন নাতনিকে রেখে করিমের মা চলে আসে। তার বেশ কয়েকদিন পর করিমের স্ত্রী তার সন্তানকে ঘরে রেখে পালিয়ে চলে যায়। সকালে চারদিকে হট্টগোল পড়ে যায়। করিমের মাও চলে আসে। সবাই করিমের স্ত্রীকে গালিগালাজ দিতে লাগে, মা হয়ে কেমনে পারল এটা করতে। এদিকে মাত্র 10 দিনের শিশু কান্নাকাটি শুরু করে, কিন্তু কেউ তাকে থামাতে পারে না। করিমের মা বুঝতে পারছিল না সে কি করবে।
অবশেষে করিমের শাশুড়ি তার বিয়ান মানে করিমের মায়ের কাছে শিশুটিকে দিয়ে দেয়। করিমের মা তার নাতনিকে নিয়ে বাসায় চলে আসে, আর নাতি একদম তার ছেলের মতো হয়েছে। তাই নাতিকে দেখে ছেলের কথা মনে করে অনেক কান্নাকাটি করে। কিন্তু সে চিন্তায় পড়ে গেল, করিমের মা নিজেই তো দুমুঠো ভাত 3 বেলা পায় না, এই অবুঝ শিশুটিকে কি খাওয়াবে সে? লোকে বলে না বিপদের সময়ই একজনই সাহায্য করে। করিমের মায়ের বেলায়ও তাই হলো। উপরওয়ালা তাকে নিজ হাতে সাহায্য করলেন। সেই গ্রামের চেয়ারম্যান এই ঘটনা জানতে পারল, আর সেটা উপর পর্যন্ত পৌঁছে দিল, যার ফলে তার নামে একটা কার্ড তৈরি হলো। করিমের মা বাজার থেকে প্যাকেটের দুধ কিনে এনে পানি গরম করে শিশুটিকে খাওয়াইতো, তাকে গল্প শোনাতো, ছেলের বউকে সারাদিন রাত অভিশাপ দিত। বাড়ি বাড়ি কাম করে নাতিকে বড় করতে লাগলো। আর একদিন সে বড় হয়ে গেল। বর্তমানে সেই 10 মাসের শিশু আজ আমি শাকিল। দোস্ত, এতদিন শুনেছি সন্তানের জন্য মা জীবন দিতে পারে, কিন্তু আজ শুনলাম নিজের ভালোর জন্য সন্তানকে মারতেও পারে। সেই ছোটবেলা থেকেই এসব শুনতে শুনতে মায়ের প্রতি আমার একটা ঘৃণা জন্মে যায়, আর একসময় সেটা পুরো নারী জাতির প্রতিও হয়ে যায়। পুকুরে যেমন এক ধরনের মাছ থাকে না, ঠিক তেমনই মানুষও এক ধরনের হয় না। সব মেয়েরাই এমন, নিজের স্বার্থের জন্য পাগল। যদি তাই হতো তাহলে তোমার দাদি কেন তোমায় এত কষ্ট করে বড় করলো? কেন অন্যের বাসায় ভিক্ষা করে করে তোমায় দুধ কিনে খাওয়াতো? বলো, সবাই এক নয়। মোবাইলে যেমন ভাইরাস থাকে, ঠিক তেমনই মেয়ে জাতির ভিতর কিছু ভাইরাস আছে। বন্ধু, তার মানে তোর মা এখানে এসে লুকিয়ে আছে? হ্যাঁ, কিন্তু আমি কিছুতেই ছাড়বো না। মাথা গরম করিস না। তাকে দেখলে আমার মাথা ঠিক থাকে না। শান্ত হও তুমি। কেমন করে শান্ত হব? ছোটবেলা থেকে জমানো রাগ আর ঘৃণা। তুমি এখন কি করবা? তোমার কাছে কোনো ক্ষমতা নেই। আমি তাকে আমার নিজের হাতে মারতে চাই। এটা করলে তো তুমিও খুনি হয়ে যাবে। স্বার্থপর মানুষকে, বিশ্বাসঘাতককে মারলে কোনো পাপ হয় না। সে তার অপরাধের শাস্তি ঠিক পাবে, তুমি চিন্তা করো না। বারবার সেই খুনির মুখটা আমার সামনে ভেসে উঠছে। তখন আমার অনেক রাগ হচ্ছে, মনে হচ্ছে সব কিছু সারকার করে ফেলি। এসবের মধ্যেই আমাদের শিক্ষা সফর শেষ হলো। সবাই একত্রিত হলাম। এবার যাওয়ার পালা এসে গেল। উঠে পড়লাম বাসে। কিন্তু আমার মনে এখনও ওই একই কথা ঘুরপাক খাচ্ছে, যে করেই হোক আমি এর প্রতিশোধ নেব, আমার বাবার খুনিকে শাস্তি দেবই। কিন্তু আমি কি করব? করার মতো আমার কিচ্ছু নাই। হাতে নাই কোনো প্রমাণ, হাতে নাই কোনো ক্ষমতা। এতদিনে নিশ্চয়ই ওর ফাইলটা বন্ধ হয়ে গেছে, নতুন করে খুলতে হবে। আর আমি থানায় গিয়ে সবটা বলবো। নিশ্চয় আইনি সাহায্য আমি পাবো। সারা বাস একই কথা ভাবতে ভাবতে চলে আসলাম। যেহেতু আমরা রাতে রওনা হয়েছি, তাই রাস্তায় ঘুমিয়ে গেলাম। হঠাৎ গাড়ির আওয়াজে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি রাস্তায় অনেক জ্যাম, যার জন্য এত আওয়াজ না আসলে তো আমি আরও কিছুক্ষণ ঘুমাইতাম। একে একে সবাই উঠে গেল। আস্তে আস্তে জ্যাম কমতে লাগলো, আর সেই জায়গা পার হতে অনেকটা সময় লেগে গেল। বাসায় এসে পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে গেল। প্রথমে আমরা স্কুল মাঠে আসলাম, তারপর মেয়েদের বাস আসলো। একে একে সবাই নেমে পড়লাম, মেয়েরাও নেমে গেল। রানা আর আমি এসে টিউবওয়েলে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম। তখন দেখলাম নীলা করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি তো কিছুই বুঝলাম না, হা হয়ে তাকিয়ে রইলাম। কি দেখছিস? নীলা তোর উপর রেগে আছে? কেন? এত জোরে থাপ্পড় দিলি, অথচ একবারও সরি বললি না। ও তাই তো। শালা, তুই তো বিশাল হারামি। যাচ্ছি। এরপর আমি সোজা নীলার দিকে আসলাম। তখন নীলা তার বান্ধবীর সাথে কথা বলছিল। আমি তাদের কাছে আসি। এই যে বান্ধবী, তোমায় কে যেন ডাকছে। আমার এমন কথা শুনে নীলার বান্ধবী মুচকি এসে চলে গেল। আমি এবার নীলার পাশে গিয়ে দাঁড়িয়ে গেলাম। এই যে ম্যাডাম। কি? সরি। হ্যাঁ। কিসের সরি? ওই যে থাপ্পড় মারার জন্য। এভাবে কি কেউ সরি বলে? আমি এভাবেই বলি। আচ্ছা, সেটা মানলাম, কিন্তু সরি দিয়ে তো চলবে না। কেন চলবে না? অনেক জোরে লাগছিল। তাহলে কি করব? 2টা শর্ত আছে। 1 নম্বর হলো এখন আই লাভ ইউ বলো। আর 2 নাম্বারটা? কালকে স্কুলে সবার সামনে প্রপোজ করতে হবে। এই প্রপোজ কেন করব? আমি তো তোমায় ভালোবাসিনি। আমি জানি তুমি আমায় ভালোবাসো। না, বাসি না। তাহলে কি আমি? হ্যাঁ, ভুল জানো তুমি।
আমার কথা শুনে নীলা কিছু বলল না, শুধু আমার চোখের দিকে তাকিয়ে চলে গেল। ব্যাপারটা ঠিক বুঝলাম না। আমিও সেখানে আর দাঁড়িয়ে না থেকে রানাকে নিয়ে বাসায় চলে আসলাম, আর রানা তার বাসায় চলে গেল। বাসায় এসে কোনো কথা ছাড়াই একটা সেই ঘুম দিলাম। 2 রাত ঠিক মতো ঘুম হয় নাই, তাই খাটের ওপর পড়তেই ঘুমিয়ে গেলাম। বেলা 10টার সময় ঘুম ছুটল। উঠে ঘড়ি দেখি 10টা বাজে। তখন আর না ঘুমিয়ে উঠে বাইরে গেলাম। পেটের ভিতর ইঁদুর ডাকাডাকি শুরু করে দিছে। বুঝলাম অনেক ক্ষুধা লাগছে, তাই দাদিকে বললাম খেতে দিতে। খেয়ে কি হবে, সারাদিন পরে ঘুমাইলেই তো হয়ে যাবে। উপদেশ দিচ্ছ নাকি বাজ দিচ্ছ? তুই ভালো করে বুঝে নে। খেতে দাও তো, কয়দিন হলো তোমার হাতে রান্না খাই না, সেই জন্য যতই খাই পেট ভরছিল না। হয়তো কোনো জনম থেকে খাসনি, একটা দিন বাইরে থাকছে, তাই আবার এসে ঝাড়ি দিচ্ছে। আমি মরে গেলে কি করবি? তুমি মরবা না, আল্লাহ তোমায় বাঁচাই রাখবো। তুমি তো আমার বাবা, তুমি তো আমার মা। কি হলো, থমকে গেল কেন? দাদি, কালকে আমি তোমার ছেলের খুনিকে দেখছি। কি যাতা বলছিস? হ্যাঁ, কিন্তু আমি কিছু করতে পারি নাই। এটাই দুনিয়ার বিচার। আমার ছেলেকে খুন করে খুনি এখন ইচ্ছে মতো ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমি আর ঘুরতে দেব না। কি করবি তুই? আমি থানায় গিয়ে আবার সমস্ত ফাইল খুলতে বলবো। তারা কিছুই শুনবে না ভাই, বর্তমানে আইনের লোক শুধু নামই। তারপরে আমি চেষ্টা করব। করিস। এবার খাওয়া দাওয়া শেষ কর। তারপর খাওয়া শেষ করলাম আর রানার কাছে ফোন দিলাম। হ্যাঁ বল। তুই বাজারে থাক, আমি আসছি। আচ্ছা আয়। তারপর আমি বাসা থেকে বেরিয়ে সোজা বাজারে চলে গেলাম। বাজারে এসে দেখি রানা বসে আছে। কিরি, এত জরুরি তলব? থানায় যাব। কেন? আমার বাবার খুনের জন্য। কিন্তু? চল আমার সাথে। আচ্ছা চল। তারপর আমি আর রানা রওনা হয়ে গেলাম। কিছুক্ষণের মধ্যে থানায় চলে আসলাম। গাড়ি ভাড়া দিয়ে আমরা দুজন ভিতরে গেলাম। কি চাই? আপনার সাথে কিছু কথা আছে। হ্যাঁ বলো। আসলে আজ থেকে 20 বছর আগে একটা খুন হয়েছিল। কি করে? স্ত্রী স্বামীকে খুন করছিল। কতদিন আগে? 20 বছর আগে। পাগল নাকি? 20 দিন আগের ফাইল খোলা হয় না, আর তুমি আইছো 20 বছর আগেকার কেস নিয়ে। স্যার, ওটা আমার বাবার খুন, প্লিজ। ফাজলামি করো মিয়া। স্যার, অপরাধী এখন খোলা আকাশের নিচে ঘুরছে, কিছু একটা করেন। যাও মিয়া, আইসে 20 বছর আগের ফাইল খুলতে। যাও আর নিজের কাজ করো। প্লিজ স্যার। যেতে বলছি না? প্লিজ স্যার, ফাইলটা খোলেন আর আমার বাবার খুনিকে শাস্তি দিন। যাবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে পাঠাবো? দারোগা। শাকিল চল, এখানে থাকলে কেন লাভ হবে না। প্লিজ স্যার। চল, আমরা অন্য পথ দেখব। রানা আমায় টেনে বাইরে নিয়ে চলে এলো। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। পুলিশরাও আজ অলস হয়ে গেছে, তাহলে জনগণ কি করে বাঁচবে? দেশের আইন যদি থমকে দাঁড়িয়ে থাকে, তাহলে দেশের জনগণ কোথায় বিচার দেবে? সুষ্ঠু বিচার কোথায় পাবে? কি ভাবছিস? ভাবছি আজকাল আইনজীবীরাও অপরাধী হয়ে গেছে। হ্যাঁ, আমরা এই সিনিয়র অফিসারের কাছে যাব। চল। তারপর আমি আর রানা রওনা হলাম। কিছুক্ষণের মধ্যে সিনিয়র অফিসারের কাছে চলে গেলাম। কিছুক্ষণ চিন্তাভাবনা করার পর সেও একই কথা বলল। আমি অনেক জোরাজুরি করলাম, সেজন্য রাজি হলো। আমি বসে থাকতেই সেই পুলিশ অফিসারের কাছে ফোন দিল আর কথা বলার পর আমায় বলল সেই কেস আবার শুরু করা নাকি অসম্ভব। আমার অনেক রাগ হলো, কিন্তু রানা আমায় সান্ত্বনা দিয়ে বাইরে নিয়ে আসলো। মনটা অনেক খারাপ হয়ে গেল। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। পুলিশের কাছে গেলাম, কিচ্ছু হলো না। সিনিয়র অফিসারের কাছেও আসলাম, তাও কিছু হলো না। কি আর করব? কি করে আমার বাবার খুনিকে শাস্তি দেব? দোস্ত, এবার কি করবি? সেটাই ভেবে পাচ্ছি না। চল বাসায়। এখনকার পুলিশ সব টাকার কাছে হার মেনে যায়, সঠিকভাবে ডিউটি কেউ করে না। রক্ষক আজ ভক্ষক হয়ে গেছে। পুলিশ কিছু না করলে কি হবে? আমি তো করব। তুই কি করবি? তুই তো সাধারণ ছেলে হয়ে কি করবি? আমিই পুলিশ হব আর নিজের হাতেই সেই ফাইল খুলব। কি বলিস? হ্যাঁ, আজ থেকে আমার প্রথম লক্ষ্য হবে পুলিশ হওয়া। তারপর আমি আমার লক্ষ্য ঠিক করে নিয়ে সেই অনুযায়ী এগোতে লাগলাম। সামনে এইচএসসি পরীক্ষা দিয়ে পুলিশে অ্যাপ্লিকেশন করব। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে কলেজের দিকে রওনা হলাম। রানাকে ফোন করে ডেকে নিলাম। এরপর আমরা দুজনে কলেজে চলে আসলাম। কলেজে এসে আমরা এক জায়গায় বসে থেকে আড্ডা দিচ্ছিলাম। তখন দেখলাম নীলা আসছিল। আসলে আমি দেখি নাই, জনি আমায় বলল। আমি নিচের দিকে তাকিয়ে বসে আছি। ভাবলাম নীলা আমার কাছে নিশ্চয়ই আসবে আর আমায় নিয়ে কোথাও যাবে, কিন্তু আমার ভাবনার সাথে কিছুতেই মিল হলো না।
নীলা আমার কাছে না এসে সোজা ক্লাসরুমে চলে গেল। কি হলো এটা? আজকে সূর্য কোন দিকে উঠেছে? কেন? দেখলি না শাকিলের পরি আজ এদিকে না এসে অন্যদিকে গেল কেন? নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে। কি শাকিল, সেদিন কি তুই সরি বলছিলি? বলছিলাম তো, কিন্তু তার নাকি সরিতে হবে না। তো কি বলছে? আই লাভ ইউ বলতে বলছে, আর কলেজে এসে প্রপোজ করতে বলছে। তুই কি বলছিস? আমি বলছি, আমি কেন প্রপোজ করব? আমি তোমায় ভালোবাসি নাকি? আল্লাহ, এটা কি করলি? তারপর 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 সে কিছু না বলে চুপ করে চলে আসলো। তারপরে আবার রাগ করছে? কেন? সে তো জানে না যে আমি তাকে ভালোবাসি। শোন মামা, মেয়েরা এমন একটা ক্ষমতার অধিকারী যারা একটা ছেলের চোখ দেখলে বুঝে যায় যে সে তার দিক কি নজরে তাকিয়ে আছে, তার কাছে সে কি চায়। সত্যি নাকি? এখন আর দেরি না করে তাড়াতাড়ি গিয়ে যা করতে বলছে তাই কর। আমার ভয় করছে রে, পারবো না। শালা যা, নয়তো সে তোকে আস্ত রাখবে না। আমার দ্বারা এসব হবে না রে, বাদ দে। শালা তুই কি রে, হ্যাঁ? একটা মেয়েকে ঠিক মতো প্রপোজও করতে পারিস না। আমার ভয় হয় রে, আমার বাবার সাথে যা হয়েছে সেটা যদি আমার সাথেও হয়। কি বলছিস? হ্যাঁ, টাকার নারী কখনো কারো আপন হয় না। কথাটা ঠিক, কিন্তু সে তো তোকে ভালোবাসে। বিশ্বাস করতে আমার ভয় হয়। নীলা সেরকম মেয়ে নয়। সেটা তো জানি। ওই দেখ আসতেছে, তুই আবার শেষ। আমি তাকিয়ে দেখি নীলা এদিকে আসছে, চোখ মুখ একদম লাল হয়ে আছে, মনে হচ্ছে আমায় আস্ত গেলে নেবে। এই ছেলে, এই কি? তোর তো ভাব কেন রে? হ্যাঁ, আমি কি করলাম? কি করলাম মানে? তুই আমার সাথে কেন প্রেম করবি না? আমি কি দেখতে খারাপ? একদমই না। তাহলে কিসের সমস্যা? হ্যাঁ বল বল, কিসের সমস্যা? সমস্যা হচ্ছে তুই অন্য কাউকে ভালোবাসিস নাকি রে? হ্যাঁ, শুধু একবার তার নামটা বলে দে, ওর আমি কি অবস্থা করি। আরে আরে, আমি ভালোবাসলে তোমার কি? আমার কি মানে? তুই শুধুই আমায় ভালোবাসবি, অন্য কারো দিকে নজর দিবি না। আর কোনো মেয়ে যদি তোর দিকে নজর দেয় তাহলে আমি তোর চোখ তুলে দিব। আমি তো কালকেই তোমায় বলছি আমি তোমায়। হয়েছে, আর বলতে হবে? আমি জানি তুমিও আমায় ভালোবাসো, কিন্তু বলছো না। আচ্ছা ঠিক আছে, আমিও আর কখনো ভালোবাসা দাবি নিয়ে তোমার সামনে আসবো না। বাই। আমায় কিছু বলার সময় না দিয়েই নীলা চলে গেল। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। গেলে তো এবার থাক একলা, শালা বলদ একটা। হুম। এত কাছে আসলো, সে মেয়ে হয়ে তোকে এতটা শাসন করলো, কিন্তু তুই একবারও বলতে পারলি না। নে, কি করে বলবো বল? তাকে রাগাতে আমার অনেক ভালো লাগছিল, রাগলে তাকে অনেক কিউট লাগে। এবার কাকে রাগাবি? সারা জীবন এখন দেবদাস হয়ে কাটা। এমন কথা বলিস না বন্ধু। তো কি বলবে? হ্যাঁ চল ক্লাসে। এখনকার ছেলেরা মেয়ে পড়াতে পড়াতে জীবন শেষ করে দেয়, তবু পটে না। আর তোকে মেয়ে এসে পটাচ্ছে, সেটাও ধরে রাখতে পারলি না। নীলাকে বউ করার কথা ভাবলেই বাবার কথা মনে পড়ে। আর কতবার বলবো, সব মেয়েরা এক হয় না। ওসব বাদ দে, ক্লাসে চল। তারপর আমরা সবাই মিলে ক্লাসে চলে গেলাম। ক্লাসরুমে এসে দেখি নীলা একা বসে আছে। একটু পর তার বান্ধবী এসে তার পাশে বসলো। সে মন খারাপ করে বসে আছে। তার বান্ধবী তাকে ডাকতেই সে অনেকটা রেগে গেল। আমি তো অনেক ভয় পেয়ে গেলাম। নিজের জায়গায় গিয়ে বসলাম। স্যার আসলো, সবাই দাঁড়িয়ে সালাম দিলাম। আর আমি নীলার দিকে তাকালাম, কিন্তু নীলা আমার দিকে একবারও তাকালো না। বিষয়টা আমার অনেক খারাপ লাগলো। অন্যদিন মিনিটে মিনিটে সে আমার দিকে তাকাতো, কিন্তু আজ পুরো ক্লাসটা চলে গেল, একবারও তাকালো না। আমার মনটা অনেক খারাপ হয়ে গেল। ভাবতে লাগলাম, তাহলে কি সত্যিই নীলা আমার থেকে দূরে চলে গেল? কিছু একটার অভাব বুঝতে পারলাম। নীলার বকাঝকা, তার মুগ্ধ করা কথাগুলি অনেক মিস করছি, কিন্তু মনের মধ্যে একটা ভয় জমা হলো। নীলা কি আর আসবে না আমার কাছে? ক্লাস শেষ করে বাইরে আসলাম। একটু পর নীলাও বাইরে আসলো, কিন্তু আমার দিকে তাকানো তো দূরে থাক, একবার ঘুরেও দেখলো না। শাকিল, এখনো সময় আছে, তোর মনকে কষ্ট দিস না, পরে কিন্তু পস্তাবি। কি করব বল, আমার কিছু করার নাই। করার নাই মানে? জানিস সে তোর জন্য কতটা স্বার্থপর হয়েছে? তোর দিকে তাকাবে বলে সে কোনো বান্ধবী রাখে নাই, তুই রাগ করবি বলে কোনো ছেলের দিকে তাকায়ও না। এমন একটা মেয়ে তোর সাথে কি করে প্রতারণা করবে? জানি না। তুই অনেক বড় ভুল করছিস। হ্যাঁ, আমি ভুল করছি, তাতে তোদের কি? রানা আর কোনো কথা বলল না। সেদিন সবাই চুপচাপ হয়ে ক্লাস করলাম। আমি শুধু নীলার দিকে তাকাচ্ছিলাম, কিন্তু নীলা একবারও আমার দিকে তাকায় না। কলেজ টাইম শেষ হতে হতে এরকম দেখলাম, কিন্তু নীলা একবারও দেখলো না। মনের মধ্যে অনেক কষ্ট অনুভব করলাম। বাসায় চলে আসলাম, গোসল করে খাওয়া দাওয়া করতে বসলাম, কিন্তু তখনও নীলার কথা মনে হলো।
খাওয়া দাওয়া রেখে রুমে চলে আসলাম। ঘুমিয়ে গেলাম। বিকাল হতে ঘুম থেকে উঠলাম, কিন্তু আজ আর আড্ডা দিতে গেলাম না। পুকুর পাড়ে বসে রইলাম। সুন্দর এক আবহাওয়া পেলাম, মন জুড়িয়ে গেল। বারবার শুধু নীলার কথাগুলো মনে হতে লাগলো। যেখানে যাই সেখানেই শুধু তার কথা মনে হয়। বুঝতে আর বাকি রইল না যে আমিও তাকে ভালোবাসি, আর তাকে ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব নয়। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজে চলে আসলাম। কলেজে এসে দেখি রানা, জনি সবাই চলে আসছে। আমিও তাদের কাছে গেলাম, বসে বললাম সেখানে, আর দু চোখ দিয়ে নীলাকে খুঁজতে লাগলাম। খুঁজে লাভ নাই, সে ক্লাসে বসে আছে। আবারও শুরু করলি? ওকে, তোর তার ইচ্ছা। তারপর চুপচাপ হয়ে বসে রইলাম। নীরবতা পালন করলাম সবাই মিলে। ক্লাসের সময় হতেই উঠে ক্লাসে গেলাম। ক্লাসে এসে দেখলাম নীলা বসে আছে। আজকে তাকে প্রপোজ করার জন্য পুরো তৈরি হয়ে আসছি, কিন্তু দেখলাম সে একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। কোনো রকম ক্লাস শেষ করলাম, তারপর সবাই মিলে ক্যান্টিনে চলে আসলাম। নীলাকে একটা ছেলের সাথে কথা বলতে দেখে আমার মনটা ভেঙে গেল। আবার আমারই সামনে দিয়ে তার সাথে কথা বলতে বলতে যাচ্ছে। এটা দেখে রানার প্রতি খুব রাগ হলো। নিজের রাগ নিজের কাছেই রাখলাম। ক্যান্টিনে আমার সামনে এসে বসলো। আমার অনেক রাগ হলো। কি খাবি, অর্ডার দে। এখন কিছু বললেই তো আমার দোষ। কেন রাগ হচ্ছে এখন বল? যা বলছি তাই কর। রানা উঠে গিয়ে অর্ডার দিল। আমি দেখলাম নীলা ছেলেটার সাথে হেসে হেসে কথা বলছে। এটা থেকে আমিও খুশি হলাম, আবার দুঃখীও হলাম। খুশি হলাম এই কারণে যে এমন একটা মেয়ে আমার কপালে আসে নাই, আমার সন্দেহকে সত্যি হয় নাই। আর দুঃখ পেলাম, তাকে ভালোবেসেছিলাম কিন্তু মনের কথাটা বলা হয় নাই। আমি এবার টেবিলের ওপর উঠলাম, হাতে তালি বাজিয়ে বললাম, এভরিবডি অ্যাটেনশন প্লিজ। আমার কথা শুনে ক্যান্টিনে থাকা সকল ছেলে মেয়ে আমার দিকে তাকালো, এমনকি নীলা আর তার সাথে থাকা ছেলেটাও। আমি আপনাদের একটা গল্প শোনাই। সেটা হলো, এক দেশে এক রাজা ছিল। সে রাজা মেয়েদের দু চোখে দেখতে পারতো না। সে মনে করত সব মেয়ে স্বার্থের পাগল। এর যথেষ্ট কারণ ছিল, কিন্তু তার রাজ্যের এক মেয়ে রাজার প্রেমে পড়ে। অনেকদিন পিছনে পিছনে ঘুরে, কিন্তু রাজা মেয়েদের দু চোখে দেখতে পারতো না। তবে সেই মেয়েটিকে দেখে তার ধারণা ভুল হতে লাগলো। মেয়েটিকে সে বিশ্বাস করতে লাগলো, কিন্তু তার মনে থাকা ধারণার কিছু অংশ বাকি রয়ে যায়, যার কারণে সে কনফিউজ ছিল। মেয়েটিকে বিশ্বাস করলে কি সে ঠিক করবে নাকি ভুল হবে, এই কনফিউশন নিয়ে রাজা দিন কাটাতো। একদিন মেয়েটা তাকে প্রপোজ করে, আর রাজাও রাজি ছিল, কিন্তু তার মনে থাকা সেই ধারণার সন্দেহে পরিণত হয়। সে মেয়েটার কাছে যেতে লাগলেই তার মনে চিন্তা হতো, সে কি ঠিক করছে নাকি মেয়েটা তার সাথে প্রতারণা করবে। এই সন্দেহ তাকে বারবার মেয়েটার থেকে দূরে রাখত। একদিন মেয়েটা রাজার কাছে বলে, যেহেতু রাজা তাকে ভালোবাসে না, সেহেতু মেয়েটাও তার কাছে আর আসবে না। রাজা এবার পড়ে যায় মহাবিপদে। সারা রাত ঘুমাতে পারে না, চারিদিকে শুধু মেয়েটাকে দেখে। পরের দিন ঠিক করলো সেই মেয়েকে বিয়ের প্রস্তাব দেবে, কিন্তু পরে এসে দেখে মেয়ে অন্য একটা ছেলের সাথে খুশি আছে, তার হাত ধরে ঘুরছে। তখন রাজা ভাবলো তার মনে সন্দেহটাই ঠিক, মেয়েরা শুধু স্বার্থের পাগল। মিনিটে মিনিটে তাদের ভালোবাসা ভুলে যায় আর নতুনদের জন্য এগিয়ে যায়। পিছনে যাদের ফেলে আসে তারা তার চিন্তায় শেষ হয়ে যায়, যেটা মেয়েরা দেখেও দেখে না। ক্যান্টিনের সবাই আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে, আর নীলা তো সেই অবাক। আমি তার দিকে তাকালাম না। সব গল্প শুধু গল্পই হয় না, কিছুটা তার মনের মধ্যে থাকা কষ্ট দিয়ে লেখা হয়। এখন কথা হচ্ছে, সে রাজার মতো বর্তমানে আমি ভালোবেসেছিলাম, কিন্তু এটা ভুলে গিয়েছিলাম যে মানুষ বড়ই স্বার্থপর। এ কথা বলে আমি নিচে চলে গেলাম। সেখানে থাকা সবাই করজোরে হাততালি দিল। আমি রানার কাছে গিয়ে বললাম, এটাই তো চেয়েছিলি। ছোটোবেলা থেকে যেটাকে আমি ঘৃণা করে আসছি, তোরা সবাই মিলে সেখানেই আমায় আটকালি। মানুষ বড়ই স্বার্থপর রে। রানা কোনো কথা বলল না। আমি সেখান থেকে বাইরে চলে আসলাম। বুকটা ফেটে যাচ্ছে। যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। বুঝি না আমি কেন আমার সাথে এমন হয়। পেছন থেকে মনে হলো নীলা আমায় ডাকছে, কিন্তু আমি তার কথায় কান দিলাম না। সোজা হাঁটতে লাগলাম। মনের দুঃখে সেই গ্রাম ছেড়ে দিলাম। চলে গেলাম এক নতুন ঠিকানায়। সেখানে গিয়ে নতুন করে সব শুরু করলাম। নীলার স্মৃতিগুলো বুকে আঁকড়ে ধরে বাঁচতে লাগলাম। মনের মধ্যে এক ভাগ নীলার প্রতি ঘৃণা আর 3 ভাগ ভালোবাসা জমা ছিল। কিন্তু ভালোবাসার মানুষের প্রতি এক টুকরো ঘৃণা হলেও সেটা বিশাল পাহাড়ের মতো জমা হয়ে থাকে। আমিও সেই জমানো পাথর নিয়ে কাটিয়ে দিলাম একটা বছর। আর এই একটা বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে।
হয়তো নীলার বিয়ে হয়ে গেছে, তাই আমি এবার নিজের গ্রামের দিকে রওনা হলাম। কিন্তু আসা আর যাবার মধ্যে এক বিশাল পার্থক্য। গ্রাম ছেড়ে বেরিয়ে আসছিলাম খালিয়াতে, বুক ভরা কষ্ট নিয়ে। আর গ্রামে ফেরার সময় গায়ে ইউনিফর্ম, চোখে সানগ্লাস, সাথে আছে পুলিশের গাড়ি। সর্বোপরি মোট কথা, বর্তমানে আমি একজন পুলিশ অফিসার। কিছুক্ষণের মধ্যেই গ্রামের ভিতরে প্রবেশ করলাম। দীর্ঘ 1 বছর পর গ্রামে আসলাম। গ্রামের সবাই তো আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি গাড়ি নিয়ে সোজা আমাদের বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি সব আগের মতোই আছে। গাড়ি থেকে নেমে ভিতরে আসলাম। দাদি, দাদি, ও দাদি। কে রে? আরে বাইরে এসে দেখে যাও। দাদু ভাই তুই এতদিন কোথায় ছিলি ভাই আমার? সব পরে বলবো, আগে বলো কেমন আছো? আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বস। না দাদি, আমি আগে আমার বন্ধুর সাথে দেখা করে আসি। আমার কথাটা শোন। ফিরে এসে শুনবো। তারপর আমি সেখান থেকে গাড়ি নিয়ে চলে আসলাম আড্ডাখানায়। দূর থেকে দেখতে পেলাম সবাই বসে আছে। আমি সানগ্লাস পরে তাদের কাছে গেলাম। তারা আমায় চিনতেও পারলো না। স্যার কি হয়েছে? তোদের নামে কেস আছে। তোরা অনেক দিন আগে কাঁঠাল চুরি করছিলি। কিন্তু স্যার এতদিন পর? হ্যাঁ, এখন থেকে আগের সমস্ত কেস খোলা হবে। এমন সময় যদি শাকিল থাকতো? তাহলে আমি কি তোর দাদা? এ কথা বলেই মাথা থেকে টুপি আর সানগ্লাস খুললাম। শাকিল তুই? হ্যাঁ। সবাই আমাকে জড়িয়ে ধরলো, আমিও তাদেরকে জড়িয়ে ধরলাম। কেমন আছিস বন্ধু? ভালো রে, তোরা কেমন আছিস? তোকে স্যার কেমনে ভালো থাকি বল? ছোট থেকে তুই আমার একমাত্র কলেজা। আর তুই কি আমার না? যদি তাই হতাম তাহলে এতদিন ভুলে থাকতে পারতি না। জানিস, অনেক কষ্ট করে দিন কাটিয়েছি তোদের ছাড়া। তা মামা তুই পুলিশ কবে হলি? তোকে আমি বলেছিলাম না একদিন আমি পুলিশ হব। কিন্তু কেমন করে হলি? ওখানে গিয়ে আমি পরীক্ষা দিয়ে পুলিশে দাঁড়াই আর ভাগ্যক্রমে সিলেক্ট হয়ে যাই। তাই ট্রেনিং নিয়ে অফিসার পদে জয়েন করি। আর আমার প্রথম মিশন হয়েছে আমার বাবার খুনিকে শাস্তি দেওয়ার। কি করে করলি? পরে বলবো, আগে বল নীলা কেমন আছে রে? নিশ্চয় ওর বিয়ে হয়ে গেছে। কি বলছিস? তুই নীলাকে দেখিস নাই? কই না তো। তার মানে গ্রামে বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে, কিন্তু কিন্তু বোনটার কপালে স্বামী জোটে নাই। মানে কি হয়েছে ওর স্বামীর? হারিয়ে গেছে। কি বলছিস? পরিষ্কার করে বল তো। ভালোবাসতো খুব, কিন্তু সে বুঝলো না। ও, তার মানে ওই ছেলেটার সাথে বিয়ে হয়েছে? কলেজে আমার পরে যার সাথে? না। তো আবার কার সাথে প্রেম করতো? মেয়েদের তো একটাই হয় না। এটার নাম কি? আর তুই তো আর কি স্বার্থপর রে। তুই কি বুঝবি ভালোবাসার? তোর কাছে তো সবাই স্বার্থপর, কিন্তু তুই এটা জানিস না যে দুনিয়ায় তুই 1 নম্বর স্বার্থপর। কি বলছিস এসব? তুই তো মানুষের চেহারা দেখে মানুষের চরিত্র বিচার করিস। তুই কি বুঝবি মানুষের মনের মধ্যে থাকা কষ্ট? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন তো কিছুই বুঝতে পারবি না। তুই তো এখান থেকে গিয়ে মেয়ে নিয়ে মজাই আসিস। কতটা মেয়ে আসছে গেছে ঠিক নাই, কারো কথা কি তোর মনে থাকে? এখান থেকে যাওয়ার সময় একবারও নীলা আমায় ডাকে নাই, একবারও আমায় আটকানোর চেষ্টা করে নাই। আর মনে করার কথা বলছিস তো, আমি তো তাকে প্রতিটা মুহূর্তে মনে করেছি। প্রতিটা মুহূর্ত তাকে মনে করে কান্না করছি। আরে কান্না করা কাকে বলে? এটা গিয়ে নীলার দিকে দেখ। মানে? প্রতিটি মুহূর্ত সে তিলে তিলে শেষ হয়ে গেছে। রাস্তাঘাটে, জঙ্গলে, বাজারে এমন কোনো জায়গা নেই যেখানে তোকে খোঁজে নাই। কি বলছিস? আমায় কেন খুঁজবে? তার তো বিয়ে হয়ে গেছে। হ্যাঁ হয়েছে তো, কিন্তু সেটা করছে তোকে। মানে? আমি কখন থেকে বিয়ে করলাম? তুই না করলেও সে ঠিকই করেছে। দেখ রানা, তোর পায়ে পড়ি, সব কিছু পরিষ্কার করে বল কি হয়েছে। সেদিন তুই যাওয়ার পর তোর পিছনে পিছনে নীলাও দৌড়ে গিয়েছিল। তারপর তাকে সারাদিন আর পাওয়া যায়নি। সন্ধ্যাবেলা আমরা সবাই তাকে খুঁজতে বের হই, আর পাশের গ্রামে তাকে পাই। সেখানে থাকা প্রতিটি মানুষকে সে জিজ্ঞেস করে তোকে কেউ দেখছে নাকি। এটা দেখার পর বুকটা ফেটে যাচ্ছিল। ভালোবাসার জন্য একটা মানুষ কতটা পাগল হতে পারে সেটা সেদিন বুঝেছিলাম। তারপর আমরা তাকে নিয়ে চলে আসি, কিন্তু তোর চলে যাওয়াটা সে মানতে পারে নাই। প্রচণ্ড জ্বর চলে আসে, থেকে অজ্ঞান থেকেই যাই। এইভাবে 3-3 দিন সে পড়ে থাকে। তারপর সুস্থ হওয়ার পর আবার তোকে খুঁজতে বের হয়। রাস্তাঘাট, বাজার কোনো কিছু বাদ রাখে না। গ্রামের সবাই তাকে পাগল বলা শুরু করে। কি বলছিস? সেই মেয়ের বাবা মা হয়ে এসব কি করে সইতে বল? তাই ঠিক করলো তাকে বিয়ে দিবে। বিয়ে দিলে হয়তো সব ঠিক হয়ে যাবে। কয়দিনের মধ্যে বিয়ে ঠিক হলো, কিন্তু নীলা কিছুতে রাজি হলো না। সে বলল শাকিল আমার কাছে ফিরে আসবে, কিন্তু তার বাবা মা অনেক জোরাজোরি করলো, তবু রাজি করাতে পারে না। শেষে তার বাবা মা
তাকে এক প্রকার জোর করে বিয়ে ঠিক করলো। কিন্তু তখন নীলা তার জামা কাপড় নিয়ে তোর দাদির কাছে চলে আসে আর সবাইকে বলতে লাগে সে নাকি শাকিলকে বিয়ে করেছে। এরপর? তারপর থেকে তোর দাদির সাথেই থাকে, ঠিকমতো খায় না দায় না, শুধু পথ চেয়ে বসে থাকে কবে তুই আসবি। দিন শেষে যখন তুই আসতি না তখন ঘরে গিয়ে গলা ছেড়ে কান্না করতো, যেটা দেখে আশেপাশের মানুষেরও কান্না পেত। একে বলে কান্না করা। আমি অনেক বড় ভুল করছি। অনেক বড় ভুল, জানি না এর ক্ষমা পাবে কিনা। তুই একটা মানুষের জীবন নষ্ট করছিস। কিন্তু আমি তো বাসায় নীলাকে দেখলাম না। বাসায় কি করে থাকবে? গিয়ে দেখ, তোর ঘরে তোর জামা কাপড় নিয়ে শুয়ে আছে। জানি না বেঁচে আছে নাকি মারা গেছে। কেন, কি হয়েছে ওর? সারাদিন ঠিকমতো খাওয়া দাওয়া করে না, তাহলে কি করে বাঁচবে বল? না, আমি বেঁচে থাকতে ওর কিচ্ছু হতে দেব না। আমার বোনটাকে বাঁচা রে। আমি আর সেখানে দাঁড়িয়ে থাকলাম না, চারপাশটা আমার অন্ধকার হয়ে যাচ্ছে। গাড়িটা নিয়ে সঙ্গে সঙ্গে বাসায় চলে আসলাম। গাড়ি থেকে নেমেই ভিতরে দৌড়ে আসলাম। এসে দেখে দাদি বসে আছে। আমি দৌড়ে আমার রুমে গেলাম। এসে দেখে নীলা ঘুমিয়ে আছে। আমি তার মাথার পাশে গিয়ে ধবাস করে বসে পড়লাম। তখন দাদি এসে আমার মাথায় হাত রাখলো। দাদি, নীলার কি হয়েছে? তো তোমরা কি করছো? ডাক্তারকে কেন ডাকোনি? ডেকেছি, গ্রামের ডাক্তার দেখছে। সে বলছিল শহরে গেলে নাকি খুব তাড়াতাড়ি ভালো হবে, কিন্তু নীলা কিছুতেই যাবে না। কেন? সে শহরে গেলে নাকি তুই এসে তাকে খুঁজে পাবি না, পরে তুই নাকি পাগলা হয়ে যাবি। সে আমার জন্য তো পাগল হয়ে পড়ে আছে। কথা বলতে বলতে হঠাৎ চোখ দিয়ে পানি টপাস করে পড়ে গেল। নীলার হাত আমি জড়িয়ে ধরলাম। নীলা আরামের ঘুম ঘুমাচ্ছে। হঠাৎ শাকিল বলে চিৎকার করে নীলা অজ্ঞান হয়ে গেল। নীলার এমন অবস্থা দেখে আর নিজেকে ক্ষমা করতে পারছি না। এটা আজ না, প্রতিদিন এমনটা হয়। কয়েকদিন থেকে শরীর বেশি খারাপ হওয়ার অজ্ঞান হয়ে যাচ্ছে। না, নীলার আমি কিচ্ছু হতে দেব না। আমি ওকে শহরে নিয়ে যাব। তারপর আর কোনো কথা না বলে দেরি না করে নীলাকে নিয়ে রাজশাহী চলে আসলাম আর বড় হাসপাতালে ভর্তি করিয়ে দিলাম। অনেকক্ষণ পর ডাক্তার বের হলো। আমি দৌড়ে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তারের হাত জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলাম, নীলার কি হয়েছে? ডাক্তার বলল, ভয়ের কিছু নেই, শরীর প্রচুর দুর্বল, অনেক রক্ত লাগবে। আমি বললাম, যত রক্ত লাগবে দেন, তবুও নীলাকে বাঁচান। এদিকে নীলার জ্ঞান ফিরতেই পাগলামি শুরু করে দিল। তখন নার্স আমায় ডাকলো। আমি ভিতরে গেলাম। নীলা আমায় দেখে জমে পাথর হয়ে গেল। শাকিল, শাকিল, তুমি আসছো? হ্যাঁ, আমি আসছি। জানো, তোমার জন্য আমি কতদিন অপেক্ষা করেছি। তোমায় ফিরে পাবার আশায় আমি বেঁচে আছি। নীলা কথা বলতে বলতে কেঁদে দিল। আমি তার পাশে গিয়ে বসলাম। তার হাত শক্ত করে ধরলাম। আর কোনোদিন তোমায় ছেড়ে যাব না। জানো, আমি এতদিন শুধু একটা দোয়াই করেছি, তুমি যেখানেই থাকো যেন ভালো থাকো, আর আমি মরার আগে যেন একবার তোমায় দেখতে পারি। তোমার কিচ্ছু হবে না, আমি এসে গেছি। এখন আমি মারা গেলেও কোনো দুঃখ নেই। কান্না করো না, তুমি ঠিক হয়ে যাবে। সত্যি তো? চুপচাপ থাকো একদম। তারপর আমি বাইরে চলে আসলাম। ডাক্তার আঙ্কেল রক্তের ব্যবস্থা করলো। নীলাকে রক্ত দিল। আর কয়েকদিনের মধ্যে নীলা সুস্থ হয়ে গেল। ধুমধাম করে আমাদের বিয়েটা হয়ে গেল। বাসরাতে নীলা একা বসে আছে। দাদু ভাই, তুই তো এখন পুলিশ হলি, তোর বাবার খুনি আজও ঘুরে বেড়ায়। তুমি কি করে ভাবলে যে তারা বেঁচে থাকবে? আমি তাদের শাস্তি দেবার জন্যই পুলিশে জয়েন করেছি। কি বলিস? হ্যাঁ, যারা আমার বাবাকে মেরেছে তাদের আমি নিজ হাতে মারছি। শুধু বাবার স্ত্রীকে আমি নিজ হাতে মারতে পারিনি। তবে আমার আরেক বন্ধু এনকাউন্টার করছে। যে আমার বুক থেকে আমার ছেলেকে কেড়ে নিছিল, তাদের এমনই শাস্তি হওয়া দরকার। এবার ঘরে যা। তারপর আর দেরি না করে দরজা খুলে ঘরে চলে আসলাম। এসে দেখি নীলা বউ সেজে বসে আছে। এই মেয়ে, এই তোর সমস্যা কী রে? কি? তোর এত ভাব কিসের রে? কি করলাম? কি করলাম মানে? তুই আমার সাথে প্রেম করবি না কেন? আমি কি দেখতে খারাপ? একদমই না। তাহলে তোর কথাই সমস্যা। তুই বড্ড খারাপ, আমায় ছেড়ে চলে যাস। আমি এবার নীলার পাশে গিয়ে বসলাম। তার হাত আমার দুই হাতের মধ্যে নিয়ে তার দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে বললাম, তাহলে সেই দিন আমার সামনে ওই ছেলের সাথে ওভাবে হেসে হেসে কথা বলছিলা কেন? আমি তোমায় পাবার জন্য সব করেছিলাম, কিন্তু একটাও কাজে আসে না। তাই আমার বান্ধবীও বুদ্ধি দেয়। বিশ্বাস করো, আমি তোমার সাথে এমনি গেছি তোমায় রাগানোর জন্য। আর একবার গিয়ে দেখিস তো
পা ভেঙে ফেলে রাখবো। তুই শুধু আমায় ভালোবাসবি, আর কারো দিকে তাকাবি না। কোনো ছেলে তোর দিকে তাকালে আমি তার চোখ তুলে নেব। ওকে পুলিশ স্যার। এবার চল, তোকে রিমান্ডে নেই।